২৭টা বড় ধরনের সফল চুরির মাধ্যমে বার্লিন পেয়ে গিয়েছিল পৃথিবীর অন্যতম সেরা চোরের তকমা। এর ভেতরে অন্যতম ছিল ইউরোপীয় রাজপরিবারের ৪৪ মিলিয়ন ইউরোর জুয়েলারি চুরি, যেটার গল্প আমরা অলরেডি শুনেছি। কিন্তু আনন্দ ফুর্তিতে সেই টাকাও শেষ হয়ে যাবার পরে বার্লিনেরা নামে নতুন চুরির মিশনে। তবে হঠাৎ স্পেনের খুবই ক্ষমতাবান একজন ডিওক বার্লিনকে আগে চুরির জের ধরে ব্ল্যাকমেল করে নিজের চাকর বানাতে চাইলে সেটা বার্লিনের ইগোতে লেগে যায়। সে মনস্থির করে ওই লোকের কালেকশনে থাকা সমস্ত আর্টওয়ার্ক চুরি করে নেবে, পাশাপাশি তার সমস্ত আভিজাত্য এবং ক্ষমতার সাম্রাজ্যও ধ্বংস করে দেবে। কিন্তু ব্যাপারটা মোটেও ইজি ছিল না। একে তো লোকটা অত্যন্ত পাওয়ারফুল, তাছাড়া তার ভোল্টে ঢোকা প্রায় অসম্ভবের কাছাকাছি। তবুও নিজের জেদ রক্ষায় বার্লিন টিমের সাথে মিলে বানায় আরও একটা মাস্টারমাইন্ড প্ল্যান। তো আসুন শুনে আসি বার্লিনের আরও একটা চুরির গল্প। উত্তর বিস্কে উপসাগরের তীরে অবস্থিত স্পেনের বাস্ক কান্ট্রির সান সেবাস্তিয়ান শহরের অসাধারণ রূপ এবং সমুদ্র সৈকত অর্থাৎ লা কঞ্চা বিচের জন্য সান সেবাস্তিয়ান অত্যন্ত জনপ্রিয় পর্যটন শহর। যদিও সান সেবাস্তিয়ান শহরটা দোনোস্তিয়ার শহর নামেও পরিচিত, তবে এই শহরের আরেকটা সিক্রেট আছে। বেগমপাড়ার মতো এখানেও মানুষ নিজেদের অবৈধ সম্পদ লুকিয়ে রাখে। তাই অনেক ঘাটে জল খেয়ে বার্লিন আর ড্যামিয়ান এই শহরে আসে। উদ্দেশ্য এখানেই পরের চুরির কেলেঙ্কারিটা ঘটানো। ড্যামিয়ান বলছিল অ্যারাবিয়ান শেখ সহ অনেক অভিজাত লোকেরা এখানকার ব্যাংকে কালো টাকা সঞ্চয় করে রাখে। এবারে ক্রিসমাস ডে পড়েছে রবিবারে, তাই ব্যাংক টানা ৩ দিন বন্ধ থাকবে। তারা প্রপার প্ল্যান করলে ছুটির ভেতরে ব্যাংক লুট করে পালাতে পারবে। যেহেতু ওগুলো কালো টাকা, তাই খুব বেশি কাটাছেড়াও হবে না। তবে বার্লিন বলে ব্যাংকে কুড়িয়ে কাড়িয়ে ১৫ মিলিয়ন ইউরোর বেশি পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই এসব ছোটোখাটো চুরির টার্গেট বাদ দিয়ে তাদের বড়সড় কিছু করতে হবে। কিন্তু তারা কি চুরি করবে সিদ্ধান্ত নেবার আগে এই শহরের মানুষগুলোকে একটু যাচাই করে নিতে চায়। এই জন্য তারা একটা ক্লাবে ঢোকে। সেখানে পার্টি হচ্ছিল। তারা প্রথমে মার্গারিতা নামের এক মহিলাকে টার্গেট করে তাদের অভিজাত লাইফ স্পেন্ডের খরচ কোথায় থেকে আসে জানার জন্য। বার্লিন প্রথম কথাবার্তা শুরু করে ড্যামিয়ানকে মার্গারিটার কাছে রেখে সাইডে চলে যায়। এ সময় একটি সুন্দরী মহিলা বার্লিনের কাছে আসে, তবে হঠাৎই তার গলা থেকে মুক্তোর নেকলেসটা খুলে পড়ে যায়। বার্লিন ভদ্রতা দেখিয়ে মুক্তোগুলো কুড়িয়ে নেকলেসটা মহিলার গলায় পরিয়ে দেয়। মুক্তোগুলো অনেক দামি ছিল, তাই বার্লিন মহিলাকে সিডিউসের চেষ্টা করে। যদিও বার্লিন মহিলার নাম জানে। মহিলাটির নাম জেনোভেভা দান্তে। সে অত্যন্ত অভিজাত পরিবার থেকে বিলং করে। দুজনে কথা বলছিল। এই সময় জেনোভেভার গাড়ি পার্কিংয়ে রেডি হয়ে যায়। বার্লিন জেনোভেভাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। ততক্ষণে সে কথার জালে জেনোভেভাকে পটিয়ে ফেলেছিল। এমনকি জেনোভেভা তার বাড়িতে বার্লিনকে ইনভাইটও করে। জেনোভেভা চলে যাওয়ার পরে ড্যামিয়ান জিজ্ঞেস করে এই মহিলা কে? বার্লিন বলে জেনোভেভা সেরকমই কোটিপতি, যেমনটা তারা লুটের জন্য খুঁজছিল। তো সপ্তাহ দুয়েক পরে বার্লিন সেভিয়াতে জেনোভেভার প্রাসাদে বেড়াতে যায়। প্রাসাদটা কোনো রাজমহলের চেয়ে কম না, ভেতরের ইন্টেরিয়রও খুব সুন্দর। বার্লিনকে পেয়ে জেনোভেভা তাকে হাত ধরে নিজের রুমে নিয়ে যায়। বার্লিনের তো মনে মনে লাড্ডু ফুটছিল, কিন্তু রুমে ঢুকতেই বার্লিনের মনটা আপসেট হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল ডিওক আলভারো। ডিওক পদবিটা মূলত সমাজের সবচেয়ে উঁচু বর্গের লোককে দেওয়া হয়। রাজপরিবারের পরে ডিউকের ফ্যামিলি সবচেয়ে সম্ভ্রান্ত হিসেবে বিবেচিত হয়। ডিউক আলভারো মূলত জেনোভেভার স্বামী। আলভারো বার্লিনকে দেখে বলে সে অনেকদিন ধরেই বার্লিনের সাথে দেখা হবার অপেক্ষা করছিল। বার্লিন এখানে জেনোভেভাকে পটাতে এসেছিল, তবে এসে জানতে পারে জেনোভেভাই তাকে পটিয়ে এখানে নিয়ে এসেছে। তো বার্লিন ভাবের সাথে আলভারোর পরিচয় জানতে চাইলে আলভারো একটা চালিসের ফটো বের করে তার সামনে রাখে। এটা মূলত সেই চালিসটা যেটা পলিগনাকের ভোল্টে চুরিতে ইউজের জন্য সে অ্যান্তোনিও ভালসের বাড়ি থেকে চুরি করে এনেছিল। আলভারো বার্লিনের চুরির প্রশংসা করে বলে সে জানে বার্লিন কিভাবে চুরি করেছে। বার্লিন জিজ্ঞেস করে আলভারো তাকে ব্ল্যাকমেল করতে চাইছে কিনা, তবে আলভারো বলে বার্লিনকে ব্ল্যাকমেল করার কোনো ইচ্ছা তার নেই, বরং সে বার্লিনকে একটা চুরির কাজ দিতে চায়। আলভারোর হয়ে বার্লিনকে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং লেডি উইথ অ্যান আর্মাইন চুরি করতে হবে। সে বার্লিনকে জিজ্ঞেস করে সে এই পেইন্টিংয়ের ব্যাপারে কিছু জানে কিনা। লিওনার্দো দা ভিঞ্চি লাইফে শুধুমাত্র 4 জন নারীর চিত্র এঁকেছিলেন, এটা তার মধ্যে একটা। পেইন্টিংটার অরিজিনাল কপি আছে ক্র্যাকোয়ের জারতোরস্কি মিউজিয়ামে। বার্লিনের জ্ঞান দেখে আলভারো মুগ্ধ হয়। আলভারো জানায় পেইন্টিংটার প্রদর্শনীর জন্য সেভিয়ার মিউজিয়াম অফ ফাইন আর্টসে আনা হচ্ছে। ওই পেইন্টিংটা পাওয়া আলভারোর স্বপ্ন। এমনিতে আলভারোর সংগ্রহে অনেক দূরমূল্যের পেইন্টিং এবং আর্ট আছে,
কিন্তু লেডি উইথ অ্যান আর্মাইনের প্রতি তার আলাদা রকমের আগ্রহ আছে। তাই আলভারো বার্লিনকে পেইন্টিংটা চুরি করে আনতে বলে। বার্লিন আলভারোর সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে, তবে সে বাইরে এসে রাগে ফেটে পড়ে। বার্লিন কখনো কারো আন্ডারে কাজ করা পছন্দ করতো না। সে কাজ করত স্বাধীনভাবে, আর সে এমনভাবে চুরি করত যেন চুরি করাও একটা আর্ট। আলভারো বার্লিনকে নিজের চাকরের মতো অর্ডার দিয়ে চুরি করাতে চাইছে, তাই বার্লিন তার ওপরে ক্ষেপে গিয়েছিল। বার্লিনের ইগো একবার হার্ট হলে সে জেদের বসে যে কোনো কিছু করতে পারে। এই মুহূর্তে বার্লিন সিদ্ধান্ত নেয় সে আলভারোর সব আর্টওয়ার্কগুলো চুরি করবে। আলভারোর কাছে যত আর্টওয়ার্কের কালেকশন আছে তার মূল্য অন্তত কয়েকশো মিলিয়ন ইউরো। আর আলভারো যেহেতু বার্লিনদের চেনে এবং তাদের কার্য পদ্ধতি জানে, তাই ওর সামনে থেকেই ওর জিনিস চুরি করে আনাটা অনেক বড় চ্যালেঞ্জ হবে। বার্লিন প্রতিশোধের নেশায় ঠিক এই চ্যালেঞ্জটা নিতে চাইছিল। তো বার্লিন ড্যামিয়ানকে বলে সে যেন টিমের বাকিদেরকেও খবর দিয়ে ডেকে আনে। ড্যামিয়ান বাকিদের খবর দিতে গেলে বার্লিন সেখানেই একা বসেছিল। এই সময় পাশের একটা বিল্ডিং থেকে সে একটা মেয়েকে তার বয়ফ্রেন্ডের জিনিসপত্র রাস্তায় ফেলে দিতে দেখে। মেয়েটার নাম ক্যান্ডেলা। মেয়েটা অনেক চিৎকার চেঁচামেচি করছিল, কারণ সে তার বয়ফ্রেন্ডের এক্সট্রা অ্যাফেয়ার্সের কথা জেনে গেছে। সে বয়ফ্রেন্ডকে বাড়ি থেকে বের করে দেয়। এই ধরনের রিলেশনে অসুখী মেয়েদের প্রতি বার্লিনের সবসময় সিম্প্যাথি কাজ করে, তাই সে মেয়েটির সাথে কথা বলতে যায়। প্রথম শব্দ থেকেই সে রসবোধে মেয়েটিকে মাতিয়ে রাখে। কথাবার্তা শেষ হলে ক্যান্ডেলা বয়ফ্রেন্ডের জিনিসপত্র ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল, তবুও বার্লিনের তার দিক থেকে চোখ সরছিল না। ততক্ষণে ড্যামিয়ানও টিমের বাকি সদস্যদের খবর দিয়ে ফিরে এসে বলে ওরা 48 ঘন্টার ভেতরে সবাই চলে আসবে। তবে বার্লিন তখনও ক্যান্ডেলার দিকেই ফোকাস করে রেখেছিল। বার্লিন ড্যামিয়ানকে বলে ওই মেয়েটি খুব নিখুঁতভাবে তার ওয়ালেট চুরি করেছে এবং সেটা তাকে টাচ না করেই। তার এই চুরির নিখুঁত শিল্পই বার্লিনকে মুগ্ধ করছিল। যাই হোক, টিমের বাকি সদস্যরা বলতে ব্রুস, কেইলা, রয় এবং ক্যামেরন। পলিগন্যাকের ভোল্টে চুরির সময়েই ব্রুস আর কেইলা কাছাকাছি চলে এসেছিল। এরপরে তারা রিলেশনে যায় এবং এক পর্যায়ে বিয়ে করে নেয়। বার্লিনে ডাক পেয়ে তারাও চলে আসে। আরেকদিকে রয় এবং ক্যামেরনও কিছুদিন রিলেশনে ছিল, কিন্তু সামহাও তাদের রিলেশনটা ওয়ার্কআউট করে না, তাই দুজনে আলাদা হয়ে যায়। এই শহরে এসে দুজনের আবারও দেখা হয়। অবশ্য ড্যামিয়ানের অবস্থাও কিন্তু এতদিন বেশ খারাপই ছিল বলা যায়। স্ত্রী ডিভোর্স দিয়ে অন্যজনের সাথে চলে যাওয়ায় ড্যামিয়ান খুবই ভেঙে পড়েছিল। শূন্য বাড়িতে তার একদমই মন টিকত না। সে ইউনিভার্সিটি ক্লাস, টিউটোরিয়াল, ইউনিভার্সিটি শেষে টেনিস খেলে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত। কিন্তু দিন শেষে সবাই যে যার মতো ফিরে গেলে ড্যামিয়ান আবারও একা হয়ে যেত। তাই সে একদিন বার্লিনের কাছে চলে আসে। যদিও ড্যামিয়ান স্বীকার করে না, তবুও বার্লিন তার মনের অবস্থা বুঝতে পারছিল। বার্লিন ড্যামিয়ানকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে থাকে যতদিন না তার মনের ঝড়টা থামে। একদিন আর্জেন্টিনায় সাগরের মাঝে বরফের চার ভেঙে পড়ার সুন্দর দৃশ্য দেখার পরে ড্যামিয়ানের মনের ঝড়টা থেমে যায়। এরপর বার্লিন তাকে কাজে ফিরিয়ে আনে, কারণ চুরির প্ল্যানিংয়ের জন্য ড্যামিয়ান তুলনাহীন। যাই হোক, টিমের সবাই চলে আসার পরে বার্লিন আর ড্যামিয়ান তাদের নিয়ে আলোচনায় বসে। বার্লিন জানায় লিওনার্দো দা ভিঞ্চির 1489 সালে আঁকা পেইন্টিং লেডি উইথ অ্যান এয়ারমাইন চুরির জন্য তাদেরকে হায়ার করা হয়েছে। এটার বর্তমান মূল্য অন্তত 300 মিলিয়ন ইউরো। তাদেরকে কাজটা দিয়েছে আলভারো হারমোসো দে মদিনা নামের একজন ডিউক। তার প্রপার্টি প্রায় 8000 স্কোয়ার মিটার জুড়ে অবস্থিত। সেখানে বাগান, চার্চ, খেলার মাঠ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এছাড়া আলভারোর অন্যান্য বিজনেস এবং শখও রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হলো, এত কিছু থাকার পরেও আলভারো পেইন্টিং কেন চুরি করতে চাইছে? বার্লিন জানায় সে আলভারোকে এই প্রশ্নটা করেছিল। আলভারো বলেছিল সে পেইন্টিংটা নিজের কালেকশনে রাখার জন্য চায়। তখনই বার্লিন চমকে উঠেছিল। যে লোকটা 300 মিলিয়ন ইউরো মূল্যের পেইন্টিং জাস্ট শখের বসে কালেকশন হিসেবে রাখতে চায়, তার পার্সোনাল ভোল্টে নিশ্চয়ই এরকম আরও অনেক এন্টিক আর্টওয়ার্ক আছে। বার্লিন আলভারোকে বাজিয়ে দেখার জন্য বলে সে আলভারোর কালেকশন দেখতে চায়। তখন নিরাপত্তার দোহাই দিয়ে আলভারো বার্লিনকে সেখানে নিয়ে যেতে অপারগতা জানায়। সাথে এটাও বলে বার্লিন প্রফেশনাল চোর, তাই সে কখনোই চাইবে না বার্লিন তার পার্সোনাল ভোল্টের লোকেশন জানুক। ঠিক তখনই বার্লিন শিওর হয়ে গিয়েছিল আলভারোর ভোল্ট কোনো গুপ্তধনের চেয়ে কম না। তো বার্লিন টিমের সবাইকে আলভারোর ভোল্টে চুরির জন্যই এক জায়গা করেছে। আর এই জন্য তারা প্রথমে আলভারোর হয়ে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেইন্টিংটা চুরি করবে। এতে আলভারোর সাথে তাদের বন্ডিং ভালো হয়ে যাবে। কাজের সূত্রে তারা কৌশলে আলভারোর ভোল্টের লোকেশন জেনে নেবে এবং চুরি করে কেটে পড়বে। তো আপাতত বার্লিন সবাইকে আলভারোর সমস্ত ডিটেলস ঘাটাঘাটি করতে বলে রয়কে নিয়ে বেরিয়ে যায়।
বার্লিন রয়কে নিয়ে ক্যান্ডেলার বাড়িতে আসে। রয়কে এখানে আনার কারণ তাকে দিয়ে ক্যান্ডেলার বাড়ির দরজার লক খোলানো। রয় লক খোলা মাত্রই বার্লিন তাকে ফেরত পাঠিয়ে দেয় এবং টিমের বাকিদের সাথে জয়েন করতে বলে। বার্লিন ভেতরে ঢুকে দেখে ক্যান্ডেলা ঘুমাচ্ছে ভেবে সে বাড়ির বিভিন্ন জিনিসপত্র চেক করছিল। তবে ক্যান্ডেলা তখন জেগেই ছিল। সে উঠে এসে বার্লিনকে দুটো শ্যুট করে দেয়। অবশ্য এটা এয়ারগান ছিল বলে বার্লিনের বুকে সামান্য ক্ষত হয়। ক্যান্ডেলা বার্লিনকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। বার্লিন জানায় তার চুরি যাওয়া মানিব্যাগটা নিতে এসেছে। ক্যান্ডেলা বুঝতে পারছিল বার্লিন অন্য উদ্দেশ্যে এখানে এসেছে। তো প্রথমে ক্যান্ডেলা বার্লিনের বুক থেকে এয়ারগানের গুলি দুটো বের করে দেয়। সুযোগ বুঝে বার্লিন মিষ্টি কথায় ক্যান্ডেলার মন ভোলাতে শুরু করে। এদিকে বাকিরা আলভারোর ডিটেলস ঘাটাঘাটি করছিল। কেইলা আলভারোর সমস্ত মেইল, অ্যাকাউন্ট, মেসেজ হ্যাক করে জানতে পারে 1999 সালে আলভারো তার স্টেট থেকে 40 কিলোমিটার পর্যন্ত একটা টানেল বানিয়েছিল। এই টানেলে সে ট্রেনের রাস্তা বানায় যেটা তার প্রাসাদ থেকে ওয়াইনের কারখানা পর্যন্ত কানেক্ট করে। মানে সে প্রাসাদ থেকে না বেরিয়েই ওয়াইনের কারখানায় যাতায়াত করতে পারবে। ব্রুস ডিটেলস ঘেটে বের করে টানেল বানানোর 1 বছর পরে মানে 2000 সালে আলভারো তার ওয়াইনের কারখানা অন্য জায়গায় শিফট করে নিয়েছিল। তাহলে প্রশ্ন হলো বন্ধ ওয়াইনের কারখানায় যাতায়াতের জন্য এত ব্যয়বহুল ট্রেন এবং টানেলের কি প্রয়োজন ছিল? তাছাড়া ক্যামেরন 2000 সালের ট্যাক্স স্লিপ ঘেটে আরেকটা ক্লু খুঁজে পায়। আলভারো নাইটেক্স প্রাইভেট সিকিউরিটিকে কোনো কাজের জন্য হায়ার করেছিল। এই কোম্পানিটা সোথেবি এবং লুভারের মতো দুনিয়ার বেস্ট মিউজিয়ামের সিকিউরিটি সামলায়। তাই এরকম বেস্ট লেভেলের একটা কোম্পানি থেকে আলভারো কেনই বা সিকিউরিটি হায়ার করবে? তারা সন্দেহ করে হয়তো ওই টানেল এবং বন্ধ ওয়াইন কারখানাতে তার পার্সোনাল ভোল্টটা থাকতে পারে। অন্যদিকে বার্লিন আর ক্যান্ডেলা বাইরে বেরিয়ে আসে। বার্লিন ধারণা করে ক্যান্ডেলার এই গাড়িটাও চুরি করা। তো যাবার পথে ক্যান্ডেলা একটা পাম্প থেকে কন্টেনারে তেল কিনে নেয়। এরপরে যাবার পথে সে কয়েকটা কাঠের টুকরো কুড়িয়ে নেয়। তারপরে ক্যাম্পিং সাইটে একটা আরভি গাড়ির কাছে গিয়ে তার বয়ফ্রেন্ডকে ডাকাডাকি করে। ক্যান্ডেলা জানতো তার বয়ফ্রেন্ড ভেতরেই আছে, কিন্তু সাড়া দিচ্ছে না। তাই সে কাঠের টুকরোগুলো দিয়ে গাড়ির দরজাটা পেরেক মেরে আটকে দেয়। এরপরে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন আবার ভেতর থেকে তার বয়ফ্রেন্ড বের হওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। ক্যান্ডেলা হাতের হাতুড়িটা দিয়ে দরজায় সামান্য ফুটো করে যাতে একে অপরকে দেখা যায়। ক্যান্ডেলা তার বয়ফ্রেন্ডকে ইচ্ছা মতো বকাঝকা করে। সবশেষে ক্যান্ডেলা জিজ্ঞেস করে অন্য মেয়েটির সাথে তার উল্টাপাল্টা কিছু হয়েছে কিনা। ছেলেটা সেই কথা স্বীকার করলে ক্যান্ডেলা আর তাকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা না করে গাড়িতে ফিরে আসে। একটু পরেই আরভি গাড়িটা ব্লাস্ট করে। ক্যান্ডেলার এমন বিচক্ষণতা দেখে বার্লিন মুগ্ধ হয়ে যায়। আসার পথে ক্যান্ডেলার মন খারাপ দেখে বার্লিন তাকে সিম্প্যাথি জানায়। এরই মধ্যে তারা পুলিশের চেকিংয়ে পড়ে যায়। অফিসারের তাদের ওপরে সন্দেহ হচ্ছিল। চুরি করা গাড়ি হওয়ায় ক্যান্ডেলার ঠিকঠাক কাগজপত্র দেখাতে পারছিল না। তাই অফিসার কন্ট্রোল রুমে গাড়ির নম্বর দিয়ে খোঁজ নিয়ে জানতে পারে এটা চোরাই গাড়ি। তবে ততক্ষণে বার্লিন ড্রাইভিং সিটে বসে পড়েছিল। পুলিশের স্টেপ নেবার আগেই সে গাড়ি টান দেয়। বার্লিন গাড়ির ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে ব্রিজের ওপরে গাড়িটা তুলে নেয়। কিন্তু এভাবে তো বেশিক্ষণ সে ব্যাক গিয়ারে গাড়ি টানতে পারবে না। এরই মধ্যে দুটো পুলিশের জিপ এসে রাস্তা ব্লক করে দাঁড়ায়। তবে বার্লিন ভয়ডরহীনভাবে সামনের দিকে গাড়ি জোরে ড্রাইভ করতে থাকে। বাধ্য হয়ে পুলিশেরা গাড়ির মাথা সাইড করে সরিয়ে নেয়। এই সুযোগে বার্লিন বেরিয়ে যায়। পুলিশ যতক্ষণে গাড়ি ঘুরিয়ে ওদের পিছু নেয় ততক্ষণে বার্লিন সেফ পজিশনে চলে গেছে। সে সময় মতো গাড়িটা পাশের জঙ্গলে নামিয়ে দিয়ে ইঞ্জিন অফ করে দেয়। এতে পুলিশ আর তাদের দেখতে না পেয়ে সোজা চলে যায়। বার্লিনের এমন বিচক্ষণতা দেখে ক্যান্ডেলাও মুগ্ধ হয়ে যায়। এদিকে ব্রুস আর কেইলা একান্তে সময় কাটাচ্ছিল। এ সময় কেইলার মোবাইলে মা লেখা কন্ট্যাক্ট থেকে বারবার কল আসছিল। ব্রুস কেইলাকে ফোনটা রিসিভ করতে বললে সে ফোন নিয়ে বাইরে চলে আসে। মা নামে নম্বরটা সেভ করা থাকলেও এটা কেইলার পরকীয়া প্রেমিক ক্লডিওর নাম্বার। ম্যারিজ সেরিমনিতে ক্লডিওকে দেখেই কেইলার প্রেমে পড়ে গিয়েছিল। সেদিনই তারা অন্তরঙ্গ হয়ে পড়ে। কেইলা জানতো ব্রুস তাকে ভালোবাসে, তবুও সে ক্লডিওর সাথে জড়িয়ে পড়ে। তো কেইলা বাইরে এসে ক্লডিওর সাথে রোমান্টিক ফোনালাপ করছিল। তখন পাশে রয় শুয়েছিল। কেইলা রয়কে খেয়াল না করায় রয় তার কথাবার্তা শুনে ফেলে এবং বুঝে যায় কেইলা অন্য কারোর সাথে ডাবল টাইমিং করছে। অবশ্য কেইলা ও রয়ের কাছে পুরো ঘটনাটা শেয়ার করে ঠিক কিভাবে সে ক্লডিওর প্রেমে পড়ে গেছে। রয় কেইলাকে এইসব ভুল পথ থেকে বেরিয়ে আসতে বলে। তবে কেইলা জানায় সে ব্রুসকেও ভালোবাসে, আবার ক্লডিওকেও সে সবসময় মিস করে। সব শোনার পরে রয় বলে কেইলা ব্রুসকে ঠকাচ্ছে, তাই ব্রুস অবশ্যই কেইলার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে।
এদিকে বার্লিন সারা রাত ক্যান্ডেলার সাথে ঘোরাঘুরি করে সকালে ফিরে এসে টিমের সাথে যোগ দেয়। নাস্তার টেবিলে বসে সে সবাইকে ক্যান্ডেলার গল্প শোনায়। আগেও বলেছিলাম বার্লিনের মন অনেক উদার, যেই তার লাইফে আসে সে তাকেই সত্যিকারের ভালোবেসে ফেলে। যাই হোক, নাস্তা শেষ করে তারা একটা ফ্রিজার ভ্যান নিয়ে আলভারোর প্রপার্টির সীমানার বাইরে যে রাস্তাটা আছে সেখানে যায়। ফ্রিজার ভ্যান থাকার কারণ যাতে কেউ তাদের সন্দেহ না করে। সরকারি হিসেব মতে আলভারোর এই ল্যান্ড এরিয়াটা প্রায় ৮,৩০০ হেক্টরের। বিস্ময়কর ব্যাপার হলো গুগল আর্থে এই জায়গাটার কোনো ইনফো নেই, মানে খুব সিকিউরিটির সাথে জায়গাটাকে সিক্রেট রাখা হয়েছে। তবে কেইলা ঘাটাঘাটি করে ৬০-এর দশকের ওয়াইন কারখানার কিছু ফটো পেয়েছে। ফটো থেকে ওয়াইন কারখানার বিল্ডিংটা দেখা যায়। বিল্ডিংয়ের বিশেষত্ব হলো এটা গম্বুজটা কাচের তৈরি। তারা টার্গেট করে এই গম্বুজটা খুঁজে পেলে তারা আলভারোর ভোল্ট পর্যন্ত পৌঁছাতে পারবে। তবে তার পার্সোনাল ল্যান্ড এরিয়ার ভেতরে কি আছে সেটা বাইরের দুনিয়ার কেউই জানে না। এই জন্য ড্যামিয়ান একটা ইগল ড্রোনের ব্যবস্থা করে। তার ড্রোনটা আলভারোর প্রপার্টির মাঝে উড়িয়ে দেয়। ড্রোন কিছু দূর গেলে তারা কয়েকটা মৃত প্রাণী দেখতে পায়। এরপরে একটা ইলেকট্রিক বেড়া দেখতে পায়। তারা ধারণা করে এই বেড়ার সংস্পর্শে এসে শক খেয়ে প্রাণীগুলো মারা গেছে। অর্থাৎ এই বেড়াতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হাই ভোল্টেজের বিদ্যুৎ সাপ্লাই আছে, যা হয়তো মানুষকে মেরে ফেলতেও সক্ষম। তারা ড্রোনটা আরও কিছু দূর এগিয়ে একটা হর্স রাইডিং কোর্ট দেখতে পায়। আরও কিছুটা আগানোর পরে সেই কাচের গম্বুজটা দেখতে পায়, যেটা ওয়াইন কারখানার বিল্ডিংটাতে বসানো ছিল। কিন্তু এই পর্যায়ে এসে ঝামেলা হয়ে যায়। ড্রোনটা কাঁপতে শুরু করে। ড্রোন তাদের কমান্ড নিচ্ছিল না। একটু পরে ড্রোনটা ভূপাতিত হয়। কেইলা ধারণা করে হয়তো ওখানে জ্যামার্স লাগানো আছে। এই কারণে ড্রোনের ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করে সেটাকে অটোমেটিক ড্যামেজ করে দিয়েছে। বার্লিন বলে ড্রোনটাকে যে কোনোভাবে বের করে আনতে হবে। তবে ড্যামিয়ান একমত হচ্ছিল না, কারণ প্রপার প্ল্যান ছাড়া ভেতরে যাওয়া অনেকটা সুইসাইডের মতো। তবে বার্লিন বলে বাই চান্স যদি আলভারো ড্রোনটা পেয়ে যায় তাহলে সে বুঝে যাবে এই কাজটা বার্লিনেরই, কারণ এত বছরে তার ল্যান্ড এরিয়ায় কোনো অ্যাটাক হয়নি। সর্বশেষ আলভারো বার্লিনের সাথে আলাপ আলোচনা করেছিল, তাই সে বার্লিনকেই সন্দেহ করবে। এতে তাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। কেইলা বলে সে ড্রোনটা উদ্ধার করে আনবে। তবে ব্রুস জানায় সেও কেইলার সাথে যাবে। বার্লিন দুজনকেই ভেতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। দেয়াল টপকে দুজনে ভেতরে ঢোকে। কিছু দূর গিয়ে তারা ইলেকট্রিক বেড়ার সামনে পড়ে। ব্রুস আর্থিংয়ের মাধ্যমে এক্সট্রা বিদ্যুৎ মাটিতে পাস করে দেয় এবং নিচের একটা তার কেটে ফেলে। এরপর শুয়ে দুজনে বেড়াটা পার হয়ে যায়। জিপিএস ট্র্যাক করে তারা ড্রোন পর্যন্ত পৌঁছেও যায়। কিন্তু এই সময়ে আলভারোর কেয়ারটেকার সান্তোস গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তাই ওরা কেইলার পায়ে চোট লাগার ড্রামা শুরু করে। কেয়ারটেকার সান্তোস অ্যালার্ট করে এটা প্রাইভেট প্রপার্টি, এখানে কারো ঢোকা নিষিদ্ধ। রয় বলে তারা ষাঁড়ের ফটো তুলতে এসেছিল। তখন কেইলা পড়ে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছে। সান্তোস অদ্ভুত কিছু আওয়াজ করতেই দুটো ষাঁড় সেখানে চলে আসে। সান্তোস ব্রুসকে ষাঁড়ের ফটো তুলতে বলে আর কেইলাকে সাইডে বসিয়ে তার পায়ের গোড়ালি চেক করে। তখনই সান্তোস বুঝে যায় কেইলার পায়ে কোনো চোট লাগেনি। সে ওদেরকে বাইরে বের হয়ে দেবার অজুহাতে কেইলাকে গাড়িতে তোলে। তবে ব্রুসকে তুলতে চায় না। তখন ব্রুস গাড়ির কাজ ভেঙে দিলে লোকটা গাড়ি থামিয়ে বন্দুক এনে ব্রুসের দিকে পয়েন্ট করে। এরপর সে ব্রুসকে সাইডে নিয়ে যায়। সান্তোস বুঝে গেছে এরা দুজনে ইলেকট্রিক তারের বেড়া কোনোভাবে ড্যামেজ করে ভেতরে ঢুকেছে, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে সে কেইলাকে নিয়ে ভোগ করতে চাইছিল। তবে ব্রুস তাকে বাধা দেওয়ায় সে ব্রুসের পায়ে গুলি করে। এরপর ব্রুসকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। এই সময় কেইলা সান্তোসের গাড়ি এনে সান্তোসকে ধাক্কা দেয়। এতে সান্তোসের হাত থেকে বন্দুক ছিটকে পড়লে ব্রুস সেটা তুলে নিয়ে সান্তোসকে গুলি করে দেয়। এরপর সান্তোসের বডি গাড়িতে তুলে নেয় এবং নিজেদের ড্রোনটাও কুড়িয়ে নেয়। গাড়িতে একটা রিমোট ছিল যা দিয়ে এখানকার সব গেটই খোলা যাচ্ছিল। তারা ইজিলি বাইরে বেরিয়ে আসতে পারে। রাতে সান্তোসের বডিটা বার্লিনেরা তাদের বোটে নিয়ে আসে। যদিও সান্তোস তখনও বেঁচে ছিল, তাই সান্তোসকে বেঁধে রাখা হয়। তারা সান্তোসের পকেট থেকে তার মোবাইলটা পায়, কিন্তু মোবাইলে কোনো কল বা মেসেজ হিস্ট্রি ছিল না। তাছাড়া ব্রুস ওখানে গিয়ে দেখেছে মোবাইলের সিগন্যাল পাওয়া যায়নি। বার্লিন বলে আজকে জায়গাটা ফাঁকা আছে, আবার গেট পাশের রিমোটও তাদের কাছেই আছে, তাই তাদের চুরির জন্য আজকের রাতটাই হয়তো পারফেক্ট। তবে ড্যামিয়ান বার্লিনের সাথে একমত হয় না, কারণ এটা তাদের চিরচেনা প্যারিস না, বরং এটা স্পেনের অচেনা একটা জায়গা। এখানে তাদের কোন বিপদের মুখোমুখি হতে হবে সেই ব্যাপারে কোনো ধারণা নেই। তাছাড়া ব্রুস আর কেইলা
ওখান থেকে মরতে মরতে ফিরে এসেছে। তাই প্রপার প্ল্যান ছাড়া ড্যামিয়ান ভেতরে যাওয়াটাকে সাপোর্ট করতে পারছিল না। ড্যামিয়ানের ভয় দূর করতে বার্লিন একটা ব্যাগ বের করে। এই ব্যাগ আধুনিক সব অস্ত্রে ঠাসা। বার্লিন সবাইকে অস্ত্রসহ রেডি হয়ে নিতে বলে। এছাড়া তারা এক্সট্রা কিছু ইকুইপমেন্টও নেয়, যেগুলোর ব্যাপারে তারা অলরেডি রিসার্চ করে রেখেছিল। বার্লিন কেয়ারটেকার সান্তোসের খেয়াল রাখার জন্য রয় আর ক্যামেরনকে বোটেই থাকতে বলে। এরপরে বার্লিন, ড্যামিয়ান, কেইলা এবং ব্রুস সান্তোসের গাড়িটা নিয়ে গেট পার হয়ে আলভারোর প্রপার্টির মাঝে ঢুকে পড়ে। তাদের কাছে রিমোট থাকায় সহজেই সবগুলো গেট পার হতে পারে। এরপরে তারা ভেন্টিলেটরের কাছে আসে, যেটা আন্ডারগ্রাউন্ড টানেলের সাথে কানেক্টেড। তারা ভেন্টিলেটরের খাঁচার সাথে দড়ি আটকে গাড়ির সাথে লাগিয়ে দেয়। এরপরে গাড়ির প্রেসারে সেটা ভেঙে ফেলে। নিচে কতটা গভীর দেখার জন্য বার্লিন কয়েকটা ফ্লেয়ার স্টিক ফেলে দেয়। সে ধারণা করে টানেলটা অন্তত 40 মিটার গভীর, তাই তারা ঝাঁপ দেওয়ার রিস্ক না নিয়ে দড়ি বেয়ে এক এক করে নিচে নেমে যায়। নিচে সিকিউরিটির কারণে যে কোনো জায়গায় ইনভিজিবল রেজার রশ্মি থাকতে পারে, যেটাতে টাচ লাগতেই অ্যালার্ম বেজে উঠবে। তাই কেইলার সাথে করে স্মোক গ্রেনেড এনেছে, যেগুলো থেকে প্রচুর ধোঁয়া হয়। এছাড়া সে স্পেশাল হেলমেট পরেছে, যার মাধ্যমে ইনভিজিবল জিনিসগুলো দেখা যায়। তো হাই ডেন্সিটির অ্যাটমসফিয়ার ক্রিয়েটের জন্য সে ধোঁয়া ছড়িয়ে সামনের দিকে বাকিদের নিয়ে এগিয়ে যায়। কিছু দূর যাবার পরে তারা পরিত্যক্ত ওয়াইনের কারখানাতে পৌঁছে যায়। তাদের ক্যালকুলেশন অনুযায়ী এখানেই আর্টওয়ার্কগুলো থাকার কথা। তবে কেইলার সামনে যেতে বারণ করে। সে ধোঁয়া ছেড়ে দেখায় সামনে ইনভিজিবল লেজার রশ্মির ব্যারিকেড দেওয়া। তারা ওটা পার হতে গেলেই অ্যালার্ম বেজে উঠবে এবং ধরা পড়ে যাবে। এইরকম সিচুয়েশনের প্রেডিক্ট কেইলা আগেই করে রেখেছিল, তাই সে প্রপার রিসার্চও করে রেখেছিল। যেমন আলভারো এই লেজার সিকিউরিটি লাগিয়েছিল 2000 সালের দিকে। বর্তমানের হিসেবে সেটা অনেক পুরনো হয়ে গেছে, তাই বর্তমানের আপডেটের সাথে তাল মিলাতে না পেরে কয়েক বছর আগে সিস্টেমে কিছু বাগ দেখা যায়। কেইলা এই সুযোগটাই কাজে লাগাবে। লেজারের রশ্মিগুলোর মাঝে বেশ খানিকটা করে গ্যাপ আছে। তারা যদি একটা রশ্মি সরাতে পারে তাহলে ইজিলি স্বাভাবিক শরীর নিয়ে ব্যারিকেডটা পার হয়ে যেতে পারবে। এই জন্য যে কোনো একটা রশ্মিকে তারা নিজেদের সেম পাওয়ার, ক্যালিভার এবং ফ্রিকোয়েন্সির লেজার রশ্মি দিয়ে এক্সচেঞ্জ করে দেবে। তো এই কাজে তারা একটা রোবোটিক আর্ম ইউজ করে, যেটা দিয়ে লেজার রশ্মি এক্সচেঞ্জ করার পাশাপাশি মাঝখানে একটা চেম্বার করে রাখা যায়, যেটা দিয়ে ভেতরে ঢোকা বা বের হওয়া যাবে। সবার প্রথমে চেম্বার দিয়ে বার্লিন ঢোকে। এরপর সে লাইট অফ করতেই তাজ্জব হয়ে যায়। এখানে এমন সব আর্টওয়ার্কের কালেকশন আছে যা দুনিয়ার আর কারো কাছে নেই। যেমন ডাচ মাস্টার রেমব্রান্ড ভ্যান রাইনের আঁকা বিখ্যাত পেইন্টিং দ্য স্ট্রোম অন দ্য সি অফ গ্যালিলি, যেটা 1990 সালের 18ই মার্চ বস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল। এছাড়া ছিল ভ্যান ফপের আঁকা পপি ফ্লাওয়ার পেইন্টিং, যেটা কায়রোর মোহাম্মদ মাহমুদ খলিল মিউজিয়াম থেকে 1997 এবং 2010 সালে অর্থাৎ দুবার চুরি হয়েছিল। তারপর থেকে কেউ ওটার হদিস দিতে পারেনি। এগুলো ছাড়াও আলভারোর কালেকশনে জগৎ বিখ্যাত আরও অসংখ্য পেইন্টিং ছিল, যার প্রায় সবগুলোই চুরি করে আনা। পেইন্টিংগুলো দেখে বার্লিংয়ের অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে যায়। তার মতো রুক্ষ মানুষেরও মন দুর্বল হয়ে চোখ ছলছল করে ওঠে, যেন হ্যালুসিনেশনে সে অতীতে সেই সব মুহূর্তগুলোকে দেখতে পাচ্ছিল। বার্লিনের এমন অবস্থা দেখে বাকিরাও অবাক হয়ে যায়। ব্রুস আর ডেমিয়ান পেইন্টিংগুলো কেটে নিয়ে ফ্রেমগুলো ফেলে দিতে চাইছিল, কিন্তু বার্লিন পেইন্টিং নষ্ট করতে বাধা দেয়। আবার সে হঠাৎ মুড সুইং হয়ে এভাবে এগুলো চুরি করবে না বলেও জেদ ধরে। তাহলে তারা কি করবে? এই প্রশ্নের জবাবে বার্লিন ভাবনা চিন্তার জন্য 5 মিনিট সময় চায়। 5 মিনিট পার হয়ে গেলে ড্যামিয়ানের আর ধৈর্য হয় না। এখান থেকে সে খালি হাতে ফিরতে চাইছিল না, কিন্তু বার্লিনের প্ল্যান ভিন্ন ছিল। সে ড্যামিয়ানকে তার ওপরে বিশ্বাস রাখতে বলে। এরপরে কেইলার মাধ্যমে আইডি হাইড রেখে সে ডিরেক্ট আলভারোকে ফোন দেয়। আলভারো এই সময় স্ত্রীর জন্মদিন উপলক্ষে তার সাথে বিজি ছিল। বার্লিন আলভারোকে ফোন করে বলে তার সাথে জরুরি কথা আছে। বার্লিনেরা এখন আলভারোর গ্যালারিতেই আছে, তাই আলভারো যেন দ্রুত সেখানে চলে আসে। বার্লিনেরা গ্যালারিতে ঢুকেছে শুনে আলভারো একটু চমকে গেলেও এটা অন্তত জানে বার্লিনের জন্য এটা অসম্ভব না। আলভারো স্ত্রী জেনোভেভাকে ফেলে গ্যালারিতে চলে যাওয়ায় সে খুবই আপসেট হয়। আলভারো জেনোভেভাকে একটা বহুমূল্যের নেকলেস উপহার দেয়, কিন্তু সেটার ওপরেও সে ইন্টারেস্ট পায় না। এদিকে রয় আর ক্যামেরন
কেয়ারটেকার সান্তোসকে পাহারা দিচ্ছিল। তার জ্ঞান ফিরলে ক্যামেরন তার ক্ষতগুলো পরিষ্কার করে দিচ্ছিল। কিন্তু হঠাৎ সান্তোস ক্যামেরনের কানে কামড় ধরে। রয় হেল্প করে কোনো রকমে ক্যামেরনকে ছাড়িয়ে নেয়। দুজনে বোঝাপড়া করতে গিয়ে আবার দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, কারণ ব্রেকআপের পর থেকে দুজনের মাঝে যোগাযোগ ছিল না। এমনকি এখানে আসার পরে দুজন কথাবার্তাও বলেনি। তাই সামান্য ইস্যু থেকে হাজারটা ইস্যু বের হওয়ায় দুজনে রাগারাগি করে ফেলে। এতে ক্যামেরন বোর্ড থেকে বেরিয়ে চলে যায়। ততক্ষণে সান্তোস কিছু একটা দিয়ে হাতের বাঁধন কেটে ফেলে। আওয়াজ পেয়ে রয় দেখে লোকটা আর জায়গা মতো নেই। সান্তোস যাতে পালাতে না পারে তাই রয় বোর্ডটা পানির মাঝে নিয়ে যায়। এরপরে সে বিভিন্ন রুমে খুঁজতে শুরু করে, কিন্তু আচমকা সান্তোস রয়কে অ্যাটাক করে। সান্তোস অনেক বেশি স্কিলফুল ছিল, তাই হাতাহাতির এক পর্যায়ে সে রয়কে মেরে সেন্সলেস করে দেয়। রয় সেন্স ফিরে দেখে সান্তোস তাকে এবং একটা কুকুরকে একই খাঁচায় ভরে রেখেছে। সান্তোস রয় এবং কুকুরটা সহ খাঁচাটা পানির ভেতরে ফেলে দেয়। রয় একটা পিন দিয়ে খাঁচার তালাটা খোলার চেষ্টা করে, তবে পিনটা হাত থেকে পড়ে যায়। তখন সে কুকুরের গলার বেল্টটা খুলে সেটা দিয়ে কোনো রকমে পিনটা টেনে নিয়ে তালাটা খুলে ফেলে। এদিকে আলভারো তার বডিগার্ডকে নিয়ে ভোল্টেবা গ্যালারিতে চলে আসে। প্রথমে সে একটু হুম্বিতম্বি করে বার্লিন কিভাবে তার হাইটেক সিকিউরিটি ভেঙে ভেতরে ঢুকলো। বার্লিন হাসি মুখে বলে এটা কেমন হাইটেক সিকিউরিটি সেটা তারা ভেতরে ঢুকেই প্রমাণ করে দিয়েছে। সে আরও বলে লেডি উইথ অ্যান এয়ারমাইন পেন্টিং চুরির থেকে আলভারোর গ্যালারিতে চুরি করা অনেক ইজি। বার্লিনের ক্যালকুলেশন মতে এইখানে যতগুলো পেন্টিং আছে সবগুলোর একত্রে মূল্য অন্তত 1 বিলিয়ন ইউরো। আলভারো জিজ্ঞেস করে বার্লিন চাইলে এগুলো নিয়ে পালিয়ে যেতে পারত, তা না করে বার্লিন তাকে ডেকে আনলো কেন। বার্লিন জানায় তাদের লাইনে একটা রুলস সবাইকে ফলো করা লাগে, সেটা হলো বিশ্বাস। বার্লিন আলভারোর গ্যালারিতে প্রবেশের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে লেডি উইথ অ্যান আর্মাইন পেন্টিংটা চুরির ক্যাপাবিলিটি তাদের আছে। তারা কথাবার্তা বলছিল। এই সময় সান্তোস গ্যালারির ল্যান্ডলাইনে কল করে। আলভারো ফোন রিসিভ করলে সান্তোস জানায় এই হারামিগুলো তাকে গুলি করে কিডন্যাপ করে এনেছে এবং তার ট্রাকটাও চুরি করে নিয়েছে। পাশাপাশি প্রপার্টির চাবি বা রিমোটও ওরা নিয়ে নিয়েছে। আলভারো সান্তোসকে শান্ত হতে বলে এবং জানায় সান্তোসের টেনশনের দরকার নেই, এরা আলভারোর পরিচিত। তাও সান্তোসকে ঝামেলা না করার নির্দেশ দিয়ে আলভারো ফোন রেখে দেয়। এরই মধ্যে রয় পানিতে ভেসে উঠলে সান্তোস আবারও তাকে মারার জন্য রেডি হয়। তবে এই সময় ক্যামেরন এসে সান্তোসের মাথায় গান পয়েন্ট করে তাকে হোস্টেস বানিয়ে নেয়। আলভারোর ল্যান্ড এরিয়াতে সব জায়গায় জ্যামার লাগানো আছে, তবুও সান্তোস কিভাবে সেখানে ফোন করলো এই ব্যাপারটাতে ওরা বেশ অবাক। পরে সান্তোস জানায় সে ল্যান্ডলাইনে ফোন করেছিল, ওখানে শুধু ল্যান্ডলাইনেই ফোন কানেক্ট হয়। তো রয় এবার সান্তোসের মোবাইলটা নিয়ে লাস্ট কল করা নম্বরটাতে কল ব্যাক করে। প্রথমে আলভারো ফোন রিসিভ করলেও রয় বার্লিনকে চাইলে আলভারো তাকে ফোনটা দিয়ে দেয়। রয় অবাক হয়ে বার্লিনকে জিজ্ঞেস করে সে আলভারোর সাথে কি করছে। বার্লিন এখনই খোলাখুলিভাবে কিছু না বলে জানায় এখানে সব ঠিক আছে, রয় যেন টেনশন ফ্রি থাকে। রয় জানতে চায় সান্তোসকে সে ছেড়ে দিবে কিনা। বার্লিন আপাতত তাকে হোস্টেস বানিয়ে রাখতে বলে ফোন রেখে দেয়। এরপর বার্লিন আলভারোকে লেডি উইথ অ্যান এয়ারমাইন চুরির বিনিময়ে 35 মিলিয়ন ইউরোর অফার দেয়। যদিও অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়, তবুও আলভারো এই ডিলে রাজি হয়ে যায়। বার্লিন বলে কাজ শুরুর আগে তার 4 থেকে 5 মিলিয়ন অ্যাডভান্স লাগবে। আলভারো আগামীকাল সকালে সেটাও দিতে রাজি হয়ে যায়। এরপরে বার্লিনেরা ফিরে আসে। খাবার খাওয়ার সময়ে তারা নিজেদের ভেতরে আলোচনা করছিল আগামীকাল রবিবার, ব্যাংক বন্ধ, তাই আলভারো ব্যাংক থেকে টাকা উঠাতে পারবে না। আবার এতগুলো টাকা এটিএম থেকেও উঠাতে পারবে না। তার মানে আলভারোর কাছে প্রচুর ব্ল্যাক মানি আছে। ব্রুস আলভারোর পেন্টিংগুলোর খরচ হিসেব করে ধারণা করে আলভারো অন্তত 40 মিলিয়ন ইউরো অলরেডি খরচ করে ফেলেছে। তার মানে ওর কাছে এত পরিমাণ টাকা আছে যা তাদের ধারণারও বাইরে। তো বার্লিনারা এখন আলভারোর টাকার হদিশ জানার প্ল্যান করে। বার্লিন প্রায় সারা রাত কেলের সাথে মিশন আলিবাবার প্ল্যান বানায়। মানে আলভারো যেখানে টাকা রেখেছে সেটা আলিবাবার গুহার চেয়েও কম না। যাই হোক, পরদিন সকালে বার্লিনের আলভারোর কাছ থেকে টাকা আনার কথা। তবে সকালবেলাতেই ক্যান্ডেলা বার্লিনের বাড়িতে হাজির হয়ে যায় এবং বাইরে নিয়ে যেতে চায়। বার্লিনের উদার মন আর তাকে রিজেক্ট করতে পারে না, তাই সে আলভারোর সাথে মিটিংয়ের দায়িত্ব ড্যামিয়েনকে দিয়েই ক্যান্ডেলার সাথে কেটে পড়ে। বার্লিনের কাণ্ডজ্ঞান দেখে ড্যামিয়েন আবারও বিরক্ত হয়। তাছাড়া বার্লিন পার্সোনালি কেইলার সাথে বসে প্ল্যান করেছে, তাই ড্যামিয়েন আলিবাবা প্ল্যানের ব্যাপারে কিছুই জানতো না। ড্যামিয়েন কেইলার কাছে গিয়ে প্ল্যানের ব্যাপারে শুনে নেয়। প্ল্যানের প্রথম ধাপ হলো আলভারোর টাকার একটা বান্ডিলের সাথে তাদের বান্ডিল এক্সচেঞ্জ করে দেওয়া।
কারণ তাদের বান্ডিলের ভেতরে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে। তো টাকার ব্যাগ নিয়ে ড্যামিয়েন আর ব্রুস আলভারোর বাড়িতে যায়। সেখানে আলভারোর স্ত্রী জেনোভেভাও উপস্থিত ছিল। জেনোভেভা আলভারোকে নিয়ে কোথাও বের হতে যাচ্ছিল, তবে আলভারো মিটিংয়ের অজুহাত দেখিয়ে জেনোভেভাকে বডিগার্ডের সাথে পাঠিয়ে দেয়। যদিও এতে জেনোভেভা বেশ আপসেট হয়। তো আলভারো তাদেরকে টাকা এগিয়ে দিলে ওরা টাকাটা গুনে নিতে চায়। ড্যামিয়ান টাকা গুনে ব্রুসকে দিচ্ছিল। ব্রুস টাকা ব্যাগে ভরছিল। আলভারো তাদের জন্য 5 মিলিয়ন ইউরো ম্যানেজ করেছিল, তবে টাকার ভরার সময়ে 4 মিলিয়নের চেয়ে এক বান্ডিল বেশি হয়ে গেলে বেশি বান্ডিলটা ফেরত দেবার অজুহাতে তারা নিজেদের ট্র্যাকার লাগানো বান্ডিলটা বের করে টেবিলে রাখে। কারণ জিজ্ঞেস করলে ওরা জানায় তাদের আপাতত 4 মিলিয়ন ইউরো হলেই চলবে। আলভারো তাদের এই ব্যাপারে আর কোনো সন্দেহ করে না। এইদিকে ক্যান্ডেলা বার্লিনকে নিয়ে একটা প্রাইভেট পার্টিতে যায়। যদিও সেখানে ঢোকার জন্য একটা কোড ইউজ করা লাগে। কোডটা হলো, তোমাদের এখানে কি চাইনিজ কমলা পাওয়া যায়? কোডটা বলা মাত্রই তাদেরকে একটা গুহায় ঢোকার অ্যাক্সেস দেওয়া হয়। এরপরে গুহার ভেতর দিয়ে তারা একটা প্যালেসে পৌঁছে। ক্যান্ডেলা জানায় বছরে শুধুমাত্র 2বার এখানে পার্টির আয়োজন করা হয়। তার মধ্যে একবার হলো জেনোভেভার জন্মদিনে। আজ জেনোভেভার জন্মদিন, তাই এখানে পার্টি চলছে। তো পার্টিতে বার্লিন আর ক্যান্ডেলা ড্যান্স করছিল। তখন ওপরতলা থেকে জেনোভেভা বার্লিনকে দেখতে পায়। সে একজনকে দিয়ে বার্লিনকে ওপরে ডেকে আনে। ওপরে গেলে জেনোভেভা বলে এখানে গার্ড আছে, তাই সে কথা বলতে পারবে না। সে বার্লিনকে একটা নির্দিষ্ট বাথরুমে গিয়ে অপেক্ষা করতে বলে এবং লাইট অফ রাখতে বলে, কারণ বডিগার্ড বাথরুমে চেক করে তারপরে জেনোভেভাকে ঢুকতে দেবে। তো জেনোভেভা ওয়াশরুমে গিয়ে বার্লিনকে পেয়ে তাকে অফার দেয়, আমার হয়ে একটা কাজ করে দাও। কাজটা হলো আমার হাজব্যান্ডের সমস্ত পেইন্টিং চুরি করে নিতে হবে। ওগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে তুমি এমনিও অনেক টাকা পাবে। পাশাপাশি আমি নিজে থেকে আরও 1 মিলিয়ন ইউরো প্রাইজ মানি দেব। বার্লিন জানতে চায় জেনোভেভা তার হাজব্যান্ডের সাথে প্রতারণা করে তার পেইন্টিংগুলো কেন চুরি করাতে চায়। জেনোভেভা জানায় সে 15 বছর বয়স থেকে আলভারোর সাথে তার পরিচয়। আলভারো তাকে দেখার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। সে সময় আলভারো তার দিকে যে নজরে তাকাতো এখন আর সেই নজরে তাকায় না। এখন তার দুনিয়া পেইন্টিংময় হয়ে গেছে। পেইন্টিংগুলো তার আর আলভারোর মাঝে কাটা হয়ে বিধে আছে, তাই সে ওই কাটা উপড়ে ফেলতে চায়। বার্লিন যেহেতু আলভারোর সাথে অলরেডি ডিল করে আছে, তাই সে জেনোভেভার সাথে ডিল করতে চায় না। তবে জেনোভেভা ডিল এবং নেগোসিয়েশনের ক্ষেত্রে তার হাজব্যান্ডের চেয়েও এক ধাপ এগিয়ে। জেনোভেভা বার্লিনকে থ্রেট দিয়ে বলে, তুমি আমার কাজটা না করলে তোমাকে পস্তাতে হবে, কারণ আমি জানি তোমাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমার কাজটা না করলে তুমি লেডি উইথ অ্যান আর্মাইন চুরির সুযোগটাও পাবে না, তার আগেই তোমার খবর হয়ে যাবে। এই বলে জেনোভেভা চলে যায়। বার্লিন ভাবতে থাকে এ কোন চিপায় পড়লাম। যাই হোক, এদিকে ড্যামিয়েন আর ব্রুস আলভারোর প্রাসাদ থেকে বের হবার পরে ব্রুস আর রয়কে ইনস্ট্রাকশন দেয় যখনই ট্র্যাকার লাগানো টাকা মুভ করবে কেইলা তাদের অ্যালার্ট করবে। তখন ব্রুস আর রয় ওদের পিছু নিয়ে দেখবে টাকাগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ড্যামিয়ান ওদের সতর্ক করে দেয় ওদের যেন সন্দেহ হয় এমন কিছু না করে এবং অন্তত 500 মিটার দূর থেকে ফলো করে। এ সময় ড্যামিয়ানের কাছে বার্লিনের ফোন আসে। বার্লিন ড্যামিয়ানকে জানিয়ে দেয় তারা একটা সমস্যায় পড়ে গেছে। জেনোভেভা তাদের ব্ল্যাকমেল করছে। সে ড্যামিয়ানকে পার্টির লোকেশন এবং পার্টিতে ঢোকার কোড জানিয়ে দিয়ে সেখানে আসতে বলে। ড্যামিয়ান পার্টিতে আসলে সবার আগে জেনোভেভার সাথে দেখা হয়ে যায়। বডিগার্ডের চোখ এড়িয়ে জেনোভেভা ড্যামিয়ানকে আরেক সাইডে নিয়ে যায়। সেখানে একটা টেবিলে দুজনে গল্প করতে বসে। ড্যামিয়ানের কাছে তখনও আলভারোর বাড়ি থেকে আনা টাকার ব্যাগটা ছিল। সে ব্যাগটা টেবিলের একপাশে রেখে গল্প করতে বসে। কথায় কথায় জেনোভেভা নিজের দুঃখ এবং অতৃপ্তির কথা ড্যামিয়ানের সাথে শেয়ার করে এবং এক পর্যায়ে তাকে পরকীয়ার অফার দেয়। এসব শুনে ড্যামিয়ান উত্তেজনায় ঘামতে শুরু করে। এ সময় কেইলার ফোন আসায় সে উঠে যায়। কেইলা জানায় ট্র্যাকার অনুযায়ী টাকাগুলো আলভারোর প্রাসাদের নিচে আন্ডারগ্রাউন্ড চ্যাপেলের সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। 26 মিটার মতো যেতেই সে কানেকশন হারিয়ে ফেলে, তাই সে বিস্তারিতভাবে কিছু জানতে পারছে না। ডেমিয়ান রয়কে কেইলার কাছে গিয়ে চ্যাপেলের ব্যাপারে যতটা পারা যায় ইনফরমেশন বের করতে বলে। এদিকে কেইলার কাছে এ সময় ক্লডিওর ফোন আসে এবং সে দেখে ক্লডিও তার বোটের সামনে দাঁড়িয়ে আছে। ক্লডিওকে দেখে সে ভীষণ হকচকিয়ে যায়, কারণ ব্রুস দেখলেই তো ঝামেলা হয়ে যাবে। অন্যদিকে ড্যামিয়ান বার্লিনকে ডেকে জানায় আলভারোর টাকার ভোল্ট হয়তো তার প্রাসাদের নিচে আন্ডারগ্রাউন্ডে আছে। ভোল্টের অ্যাক্সেস পেতে হলে আগে প্রাসাদের অ্যাক্সেস পেতে হবে। তাই বার্লিন আরেকটা প্ল্যান বানিয়ে ফেলে।
এরই মধ্যে সেখানে আলভারো চলে আসে। বার্লিন আলভারোকে বলে লেডি উইথ অ্যান আর্মাইন পেন্টিং চুরির জন্য তাদের প্রপার প্ল্যান করতে হবে। তাদের ছোট বোটে বসে সেটা সম্ভব না। তাদের প্ল্যানের জন্য এমন জায়গা দরকার যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। বার্লিন আলভারোর প্রাসাদের এক সাইডে থাকার কথা বললে আলভারো পেন্টিংয়ের স্বার্থে রাজি হয়ে যায়। আলভারোর স্ত্রীকেও এই ব্যাপারে জানালে সেও দ্বিমত করে না। এদিকে ক্যান্ডেলা ভাবছিল বার্লিন জেনোভেভার সাথে কিন্তু মিন্তুর চেষ্টা করছে, তাই সে এগিয়ে এসে সবার সামনে নিজেকে বার্লিনের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। বার্লিন ক্যান্ডেলাকে জানায় তারা এখানে ব্যবসার ব্যাপারে আলোচনা করছে। তখন ক্যান্ডেলা খোঁচা দিয়ে বলে, তুমি বাথরুমে আমাকে যে ব্যবসার কথা বলছিলে, এখানেও কি সেরকম ব্যবসা চলছে? মানে বার্লিন যে বাথরুমে জেনোভেভার সাথে পার্সোনালি সময় কাটাচ্ছিল, ক্যান্ডেলা সেটা খেয়াল করেছিল। যদিও বাথরুমে ব্যবসা ব্যাপারটাতে আলভারোর খটকা লাগে, তবে সে তেমন গুরুত্ব দেয় না। আলোচনার মাঝে হঠাৎ ড্যামিয়ানের খেয়াল হয় সে টাকার ব্যাগটা টেবিলের পাশে রেখে এসেছিল, তাই সে ছুটে সেখানে গিয়ে দেখে ব্যাগটা আর নেই। ড্যামিয়ান বার্লিনকে ব্যাপারটা জানালে সেও বিরক্ত হয়। সে ড্যামিয়ানকে যেভাবেই হোক ব্যাগটা খুঁজে বের করতে বলে। ড্যামিয়ান জানায় পার্টিতে অন্তত 400 থেকে 500 লোক ছিল, সে কিভাবে বুঝবে ব্যাগটা কে নিয়েছে। বার্লিন বলে পৃথিবীর 700 কোটি মানুষের ভেতরে পুলিশ তাদেরকেই আলাদাভাবে কেন খুঁজছে, কারণ তাদের ওপরে পুলিশ সন্দেহ করছে। সেরকমই 500 মানুষের ভেতরে সন্দেহজনক যারা, তাদেরকে আলাদা করলেই সহজে ব্যাগটা খুঁজে পাওয়া যাবে। এভাবে বার্লিন পরামর্শ দিয়ে রুমে ফিরে এসে দেখে ক্যান্ডেলা তার দিকে গান পয়েন্ট করে আছে এবং তার জিনিসপত্র বিছানার ওপরে ছড়ানো ছিটানো। ক্যান্ডেলা বার্লিনের আসল পরিচয় জেনে গেছে, তবে বার্লিন মিষ্টি কথায় ক্যান্ডেলার মন ভুলিয়ে দেয়। তাছাড়া ক্যান্ডেলা নিজেও যেহেতু চোর, তাই সে বার্লিনের দলে যোগ দিতে চায়। তবে বার্লিন জানায় সে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ কখনো মেশায় না। তাছাড়া এখানে ট্রাস্ট ইস্যু তো আছেই। এদিকে ড্যামিয়ান বাকিদের নিয়ে আলভারোর প্যালেসের ভেতরের চ্যাপেল বা চার্চ নিয়ে ঘাটাঘাটি করছিল। ইন্টারনেটে তেমন বেশি ইনফরমেশন ছিল না, তবে কেইলা অনেক ঘেঁটে জানায় চ্যাপেলটা 1825 সালের দিকে নির্মিত। এটা তাদের ফ্যামিলির কবরস্থান হিসেবেও ইউজ হয়েছে। এর বাইরে তেমন কিছুই তারা জানতে পারছিল না। তো তখনকার মতো আলোচনা শেষ হলে কেইলা রয়ের কাছে একটা হেল্প চায়। ক্লডিও তার সাথে দেখা করতে বোটের কাছে আসলেও কেইলা দেখা করেনি, তাই এখন সে শেষবারের মতো ক্লডিওর সাথে দেখা করতে চায়। তাই রয়কে সে ক্লডিওর লোকেশনে নিয়ে যেতে বলে। বন্ধুত্বের খাতিরে রয় কেইলাকে নিয়ে যায়। তো ক্লডিওর সাথে কেইলা একাই দেখা করে এবং জিজ্ঞেস করে এখানে সে কেন এসেছে। ক্লডিও বলে অ্যাকচুয়ালি তার এখানে একটা এক্সিবিশন গ্যালারি আছে। সে কেইলাকে নিজের গ্যালারি দেখাতে নিয়ে যায়। সেখানে গিয়ে ক্লডিওর কথাবার্তায় কেইলা আবারও অ্যাট্রাকশন ফিল করে এবং ওরা আবারও ঘনিষ্ঠ হয়ে যায়। এদিকে ড্যামিয়ান তখনও ভাবছিল কে তার ব্যাগটা চুরি করেছে। এ সময় ড্যামিয়ানের মোবাইলে আননোন নম্বর থেকে কল আসে এবং জানায় ড্যামিয়ানের ব্যাগটা তার কাছে আছে। সে একটা অ্যাড্রেস দিয়ে ড্যামিয়ানকে সেখানে দেখা করতে বলে, না হলে সে পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। ড্যামিয়ান একটু ভীতু মানুষ, সে একা যেতে চাইছিল না, তাই সে সিকিউরিটির জন্য প্রথমে ব্রুসকে বলে। এরপরে রয়কেও ফোন করে চলে আসতে বলে। রয় তো তখন ক্লডিওর এক্সিবিশন গ্যালারির বাইরে অপেক্ষা করছিল। সে গ্লাসের ভেতর দিয়ে কেইলা আর ক্লডিওর কাণ্ডকারখানা দেখতে পাচ্ছিল। সে ডাকাডাকি করে কেইলাকে বের করে আনে। কেইলা তাকে এটা সেটা এক্সপ্লেনের চেষ্টা করলেও রয় বিরক্তির কারণে সেসবে গুরুত্ব দেয় না। তো সন্ধ্যায় ড্যামিয়ান অ্যাড্রেস মতো জায়গায় যায়। রয় আর ব্রুস আড়ালে লুকিয়ে তার ওপরে নজর রাখছিল। ড্যামিয়ান গিয়ে দেখে এটা ছদ্মবেশে জেনোভেভা। জেনোভেভা ব্যাগের টাকার একটা বান্ডেল এগিয়ে দিয়ে প্রমাণ দেয় সেই ব্যাগটা সরিয়েছিল। জেনোভেভা বলে সে ব্যাগ ফেরত দেবে, কিন্তু তার সাথে ড্যামিয়ানকে রিলেশন করতে হবে। ড্যামিয়ান বলে সে সবসময় ইথিক্স ফলো করে। সে যেই মানুষটার হয়ে কাজ করে তার স্ত্রীর সাথে সম্পর্ক করে তাকে ধোকা দিতে পারবে না। এটা শুনে জেনোভেভা ড্যামিয়ানের প্রতি আরও অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। জেনোভেভা টাকার বান্ডেল দিতে গেলে পেছন থেকে রয় আর ব্রুস ভাবে জেনোভেভার হাতে হয়তো গান আছে, তাই ওরাও ব্ল্যাঙ্ক ফায়ার করে বেরিয়ে আসে। জেনোভেভা ভয় পেয়ে গেলে ড্যামিয়ান তাকে জড়িয়ে ধরে। এতে জেনোভেভার আবেগের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ফিরে এসে ড্যামিয়ান ওদেরকে পুরো ঘটনা জানায়, কিভাবে ব্যাগ চুরি হলো এবং কিভাবে জেনোভেভা তাকে ব্ল্যাকমেল করছে। এরপর সে চিন্তিতভাবে নিজের রুমে চলে যায়। ব্রুস কেইলা আর ক্লডিওর রিলেশনের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই সে আপসেট হয়েছিল। রয় ব্রুসকে জানিয়ে দেয় কেইলা আজকেও ক্লডিওর সাথে দেখা করতে গিয়েছিল। এরপর রাগ মেটাতে দুজনে দুটো হাতুড়ি নেয়। তারপরে ক্লডিওর এক্সিবিশন গ্যালারিতে গিয়ে সব আর্ট ভেঙে নষ্ট করে দেয়। অন্যদিকে জেনোভেভা বাড়িতে ফিরলে তার হাবভাব দেখে আলভারোর বেশ সন্দেহ লাগে, কারণ জেনোভেভাকে বেশি খুশি খুশি লাগছিল। এই সময় তার ক্যান্ডেলার বলা কথাটা মনে পড়ে। বার্লিন বাথরুমে কিসের ব্যবসার ডিল করছিল,
তার টেনশন হয় জেনোভেভা বার্লিনের সাথে কোনো প্ল্যানিং করছে কিনা। তাই সে বডিগার্ড স্যামুয়েলের কাছে গিয়ে জিজ্ঞেস করে পার্টি চলাকালীন জেনোভেভা বাথরুমে গিয়েছিল কিনা। স্যামুয়েল জানায় জেনোভেভা একবার বাথরুমে গিয়েছিল, তবে সে বাথরুমে ঢোকার আগে স্যামুয়েল ভালোভাবে তদারকি করেছিল। তবুও আলভারোর সন্দেহ যেন কাটেই না। সকালে যে মেয়েটা ক্ষোভে জিনিসপত্র ভাঙচুর করেছে এবং দামি নেকলেস পর্যন্ত ছুঁয়েও দেখেনি, সন্ধ্যায় সে চুলে ফুল গুজে মোনালিসার মতো বাসি দিচ্ছে। ব্যাপারটা তো সন্দেহ হবার মতোই। যাই হোক, আলভারো রুমে ফিরে স্ত্রীর মনোরঞ্জনের চেষ্টা করে, কিন্তু জেনোভেভা তখন ড্যামিয়ানের স্বপ্নে ডুবেছিল। এদিকে বার্লিনেরা জেনোভেভার কাছ থেকে টাকার ব্যাগটা উদ্ধারের প্ল্যান করে। প্রথমে তারা 4 মিলিয়ন ইউরো জাল টাকা ছাপে এবং সেগুলো ব্যাগে ভরে রাখে। এরপরে তারা ক্যালকুলেশন করে জেনোভেভা টাকার ব্যাগটা কোথায় রাখতে পারে। প্রথমত জেনোভেভা বেডরুমে টাকাগুলো রাখবে না, কারণ সেখানে অনেক কাজের লোকের আনাগোনা আছে। জেনোভেভার একটা গাড়ি আছে যেটাতে সবার টাচ করা নিষিদ্ধ। তারা ধারণা করে হয়তো গাড়ির ডিকিতে টাকার ব্যাগটা রাখা থাকতে পারে। তো পরের দিন সকালে তারা আলভারোর প্রাসাদে শিফট করে, যদিও ক্যামেরন তাদের সাথে ছিল না, কারণ সে আলভারোর একটা জাহাজে নজরদারির দায়িত্বে ছিল। তো বার্লিনদের প্রাসাদের এক পাশে থাকার ব্যবস্থা করা হয়। আলভারো লোকটা খুবই শৌখিন। পুরো প্রাসাদে এন্টিক এবং রুচিসম্পন্ন জিনিসে ঠাসা, সেগুলো সাজিয়েও রাখা আছে খুব সুন্দরভাবে। আলভারো সবাইকে তার বিভিন্ন কালেকশন দেখাচ্ছিল। এই সময় জেনোভেভা সুযোগ বুঝে ড্যামিয়ানকে দুমড়ানো মুচড়ানো একটা কাগজে লেটার দেয়। আলভারো আর জেনোভেভা বেরিয়ে যাবার পরে কেইলা প্রথমে তার যন্ত্র দিয়ে চেক করে নেয় এখানে কোথাও সিক্রেট ক্যামেরা এবং মাইক্রোফোন আছে কিনা। তবে তাদের নজরদারির জন্য এখানে তেমন কিছুই ছিল না। তো ব্রুস আর রয় চ্যাপেলটা খোঁজার জন্য বেরিয়ে যায়। লবিতে গিয়ে তারা একটা সিসি ক্যামেরা দেখতে পায়। এটাতে মোশন ডিটেক্টর আছে, মানে কোনো মুভমেন্ট হলেই ডিটেক্ট করে নেয়। কেইলা চেক করে দেখে প্রাসাদে 24টা এরকম ক্যামেরা আছে। সে হ্যাক করে সবগুলোর অ্যাক্সেস নিয়ে নেয়। এরপরে বার্লিন খুব সাবধানে সবার নজর এড়িয়ে গ্যারেজে চলে যায়। কেইলা সিসি ক্যামেরার মাধ্যমে জেনে যাচ্ছিল কোথাও কেউ আছে কিনা। তাই সে বার্লিনকে আগেই অ্যালার্ট করে দিচ্ছিল, তাই তার জন্য কাজটা ইজি হয়। তো গ্যারেজে গিয়ে জেনোভেভার গাড়ির ডিকি খুলতেই সে টাকার ব্যাগটা পেয়ে যায়। বার্লিন নকল টাকার ব্যাগটা রেখে আসল টাকার ব্যাগ নিয়ে ফিরে আসে। ব্যাগটা উদ্ধার হওয়ায় ড্যামিয়ানও নিশ্চিন্ত হয়। তবে জেনোভেভা কি লেটার দিয়েছে পড়ার জন্য সে অস্থির হয়েছিল। বাইরে এসে চিরকুট খুলে দেখে জেনোভেভা লিখেছে, গতকাল ড্যামিয়ান যখন তাকে বুকে টেনে নিয়েছিল তখন সে অন্যরকম ফিল করেছে। সে আবারও ড্যামিয়ানকে রিলেশনের প্রস্তাব দেয় এবং ড্যামিয়ানের দেখা করার ইচ্ছা থাকলে একটা সাদা শার্ট পরতে বলে। এদিকে কেইলার প্রাসাদের লেআউট থেকে চ্যাপেলটা ডিটেক্ট করে। তাদের সন্দেহ মতে এখানেই আলভারো তার কালো টাকা লুকিয়ে রেখেছে। কেইলা বলে সেও ব্রুস আর রয়ের সাথে যাবে, যাতে ডিভাইস দিয়ে চেক করতে পারে কোনো সিক্রেট ক্যামেরা আছে কিনা। তো চ্যাপেলে ঢুকে তারা চেক করে তেমন কিছুই পায় না। তবে একটা স্ট্যাচুর কাছে ডিভাইস নিয়ে গেলে এখানে ইলেকট্রিক কিছু আছে। কেইলা চেক করে দেখে এটা একটা চাবি। সে একটা হ্যান্ডেল টান দিতেই বেসমেন্টের পথ খুলে যায়। রয় আর ব্রুস সিঁড়ি দিয়ে কিছুটা নামতেই দরজাটা বন্ধ হয়ে যায় এবং ওদের সিগন্যাল হারিয়ে যায়। কেইলা কোনো স্টেপ নেবার আগেই সেখানে সান্তোষ চলে আসে। তাই কেইলা ভান ধরে সে এখানে প্রার্থনা করতে এসেছে। সান্তোষ মূলত এখানে ডন ফার্নান্দোর কবরে ফুল দিতে এসেছিল। ডন ফার্নান্দো ডিয়োগ আলভারোর বাবা। তাকে এখানে চ্যাপেলের ভেতরেই সমাধি দেওয়া হয়েছে। সান্তোষ তাকে নিজের বাবার মতোই দেখে, তাই প্রতিদিন ফুল দিয়ে যায়। তো কেইলা সান্তোষকে গাড়ি দিয়ে ধাক্কা মারায় তার পা ন্যাংরা হয়ে গেছে। তাই সান্তোষ কেইলার ওপরে এখনও রেগে আছে। এই জন্য সে কেইলাকে চ্যাপেল থেকে বের করে দেয়। এরপরে সান্তোষ বেসমেন্ট চেক করার জন্য বেসমেন্টের দরজা খুলে ভেতরে নেমে পড়ে। সান্তোষের আসার আওয়াজ পেয়ে রয় আর ব্রুস সিলিংয়ের সাথে দেয়াল ধরে ঠেসে লুকিয়েছিল। যদিও এভাবে ঠেসে ঝুলে থাকতে তাদের খুবই কষ্ট হচ্ছিল, তবে ভেতরে এসে সান্তোষের কিছু একটা সন্দেহজনক লাগছিল। যদি সে একবার উপরের দিকে তাকাতো তাহলে দুজনের খবর হয়ে যেত। সান্তোষ কাউকে দেখতে না পেয়ে বেরিয়ে গেলে দুজনে ঝাঁপ দিয়ে নেমে পড়ে, কিন্তু সান্তোষ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, তাই তারা বের হতে পারছিল না। তারা বেশ টেনশনে পড়ে যায়। তবে একটু পরেই ব্রিফকেস হাতে সেখানে ড্যামিয়ান চলে আসে। ড্যামিয়ান গান এবং কিছু ডিভাইস এনেছিল। যেহেতু কেয়ারটেকার বেরিয়ে গেছে, আবার সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী আশেপাশেও কেউ নেই, তাই এই সুযোগে ওরা আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের ম্যাপটা বানিয়ে ফেলবে আর ডিভাইসগুলোর মাধ্যমে ভেতরে সমস্ত ডেটা কালেক্ট করে নেবে। তবে ঝামেলা বাঁধে হঠাৎ আলভারো বার্লিনদের রুমে চলে আসে। সেখানে বার্লিন এবং কেইলা ড্যামিয়ানদের মনিটরিং করছিল। আলভারো ভেতরে ঢুকেই টেবিলে থাকা বিভিন্ন ডিভাইস ওয়ার্কপ্যানগুলো খুঁটিয়ে দেখছিল। আলভারোর আশা দেখে কেইলা দ্রুত মনিটরে লেডি উইথ অ্যান এরমাইন পেন্টিংয়ের একটা আর্টিকেল প্লে করে রেখেছিল।
আলভারো সেটাও নোটিস করে। বার্লিন জানায় তারা পেইন্টিং চুরির প্ল্যান করছে। আলভারো নোটিস করে এখানে টিমের বাকি মেম্বারেরা নেই। ওদের ব্যাপারে জিজ্ঞেস করলে বার্লিন জানায় ওরা চুরির জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে গেছে। আলভারো বার্লিনের সাথে স্বাভাবিক ব্যবহার করে এবং ডিনারে সবাইকে ইনভাইট করে চলে যায়। তবে বার্লিন বুঝতে পারে আলভারো তাদেরকে সন্দেহ করছে। আলভারো মোটেও কোনো সিম্পল লোক না, সে পুরোপুরি ক্রিমিনাল মাইন্ডের লোক। তাই বার্লিন ওকে ধোঁকা দেবার জন্য আরেকটা প্ল্যান করে। বার্লিন কেইলাকে লেডি উইথ অ্যান এরমাইন পেন্টিংটা কবে স্পেনে আসবে, কোন বিমানে আনা হবে, কোন কোম্পানির সিকিউরিটির দায়িত্বে আছে, সব খোঁজ নিতে বলে। তারা আলভারোকে ধোঁকা দিতে পেন্টিংটা চুরি নাটক করবে, তবে পেন্টিংটা চুরি করবে না। তারা এমনভাবে নাটকটা সাজাবে যাতে মনে হয় পেন্টিংটা আসলেই চুরি হয়েছে। যাই হোক, রাতে বার্লিনেরা আলভারোর সাথে ডিনার করতে যায়। সেখানে সবাই সবার মনের কথাগুলো শেয়ার করছিল। এরই এক ফাঁকে জেনোভেভা ড্যামিয়ানের দিকে একটা ওয়াইনের বোতল এগিয়ে দেয়। ড্যামিয়ান খেয়াল করে বোতলের লেবেলে তার জন্য একটা মেসেজ আছে। জেনোভেভা আগামীকাল রাত 8টায় ড্যামিয়ানের সাথে ড্যামিয়ানদের বোটে ডিনার করতে চায়। ড্যামিয়ান মেসেজ দেখে আবারও অস্বস্তিতে পড়ে যায়। ডিনার শেষে ড্যামিয়ান বার্লিনকে কথাটা জানালে বার্লিন বলে এই মুহূর্তে জেনোভেভাকে খেপালে তাদের সমস্যা হবে। তাই ড্যামিয়ান যেন বেশি বেশি জেনোভেভার সাথে মেশামেশি করে তাকে পটিয়ে রাখে। কিন্তু ড্যামিয়ান এই সেক্টরে একদমই দুর্বল ছিল। যাই হোক, বার্লিন এরপরে ক্যান্ডেলার সাথে দেখা করতে যায়। এই সময় তার কাছে ক্যামেরনের ফোন আসে। ক্যামেরন জানায় তার একটা বিচে আটকে আছে। ইলেকট্রিক্যাল সার্ভিসিংয়ের দোহাই দিয়ে সব স্টাফকে জাহাজের বাইরে বের করে দেওয়া হয়েছে। তবে সে খেয়াল করেছে কোনো সার্ভিসিং হয়নি, বরং একটা নাইজেরিয়ান জাহাজ থেকে তাদের জাহাজের চালের প্যাকেট নামানো হয়েছিল। এই চালগুলো তাদের জাহাজের ডেকে রাখা ছিল। ক্যামেরন চেক করে দেখেছে এগুলো আসলেই চালের প্যাকেট, তবে এগুলো নাইজেরিয়ান না, বরং ভ্যালেন্সিয়ার। মানে এই চালগুলো স্পেনেই উৎপাদন করা হয়। তাহলে নাইজেরিয়ান জাহাজ থেকে প্যাকেটগুলো কেন নামানো হলো, এটাই তার চিন্তার কারণ। বার্লিন তাকে সাবধানের সাথে আরও বিস্তারিতভাবে খোঁজ নিতে বলে। এদিকে ডেমিয়ান, কেইলা, ব্রুস এবং রয় বেসমেন্টের ম্যাপ এবং লেআউট নিয়ে ঘাটাঘাটি করছিল। ভেতরে একটা ভোল্টের মতো জায়গা আছে, সেখানে ঢুকতে হলে পাসওয়ার্ড প্রেস করে ডিজিটাল লক খোলা লাগবে। কেইলার এই ধরনের লকের ব্যাপারে ভালো নলেজ ছিল। এগুলোর জন্য 16টা আলফা নিউমারিক ক্যারেক্টার লাগে, যেটা এমনিতে হ্যাক করা সহজ, তবে কোনো গড়বড় হয়ে গেলে 7 মিনিট সময়ও লেগে যেতে পারে। ড্যামিয়ান ভাবে আর্ট গ্যালারিতে সে যেই সিকিউরিটি ইউজ করেছে তার তুলনায় এটা অনেক দুর্বল সিকিউরিটি। আলভারোর এই অবহেলার কারণ তারা তখনও বুঝতে পারছিল না। তো ভোল্টের ভেতরে আর কি আছে সেটা তারা দেখার চেষ্টা করে। ভেতরে একটা জিনিস দেখে তারা কনফিউশনে পড়ে যায়। সেখানে গোলাকার একটা গম্বুজের মতো কিছু ছিল। এটা টাইটেনিয়াম প্লেট দিয়ে বানানো। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটার কোনো দরজা, হ্যান্ডেল কিংবা হাইড্রোলিক্স কিছুই নেই। ড্যামিয়ান আরও ভালোভাবে নোটিস করে দেখে জিনিসটা দুটো লেয়ারে বানানো হয়েছে। ভেতরের এবং বাইরের লেয়ারের মাঝে কিছুটা ফাঁকা জায়গা আছে। কেইলা কনস্ট্রাকশনটার ভাঙা ভাঙা পার্টস অ্যানালাইসিস করে বলে ফাঁকা চেম্বারের ভেতরে কোনো গ্যাস ভরা আছে। এটা শুনে ড্যামিয়ানের খটকা লাগে। তার মনে হয় এটা কোনো ফাঁদ। যেই ওটার ভেতরে ঢুকবে গ্যাস লিক হয়ে একদম ঝলসে মরে যাবে। তবে এটা জাস্ট একটা ধারণা মাত্র। তাই ভালোভাবে ভাবার জন্য ড্যামিয়ান বাইরে চলে যায়। এই সময় তার আলভারোর সাথে দেখা হয়ে যায়। আলভারো জিজ্ঞেস করে এত রাতে ড্যামিয়ান বাইরে কি করছে। ড্যামিয়ান জানায় তার ঘুম আসছে না, তাই হাওয়া খেতে বের হয়েছে। তো আলভারো ড্যামিয়ানকে কোম্পানি দেবার জন্য তার সাথে ড্রিঙ্ক করে। এরপরে ড্যামিয়ানকে বিস্মিত করে আলভারো তাকে নিয়ে চ্যাপেলে যায়। এরপরে ড্যামিয়ানের হাত দিয়েই হ্যান্ডেল প্রেস করে বেসমেন্টের দরজা খোলে। এরপরে তারা ভোল্টের সামনে যায়। ড্যামিয়ানকে পেছনে ঘুরতে বলে আলভারো পাসওয়ার্ড প্রেস করে ভোল্টের দরজাও খুলে ফেলে। এবার সে ড্যামিয়ানকে ভেতরে ঢুকতে বলে। এই পর্যায়ে ড্যামিয়ান বেশ ভয় পাচ্ছিল, তবে আলভারোর কথায় সে বাধ্য হয়ে ভেতরে পা রাখে। তবে তার কিছুই হয় না। ড্যামিয়ানের পরে আলভারো ভেতরে ঢোকে এবং ড্যামিয়ানকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় তুমি একা একা এই ভোল্টের ভেতরে পর্যন্ত আসতে পারতে? এরই মধ্যে ভোল্টের দরজা বন্ধ হয়ে যায়। সামনে দেয়ালে একটা আই স্ক্যানার লাগানো ছিল। আলভারো সেখানে গিয়ে চোখ স্ক্যান করে। এরপর সেখানে নিজের আইডেন্টিটি কনফার্ম করে। আলভারো বলে এই ভোল্টে ঢোকার পরে যদি মেশিন 10 সেকেন্ডের ভেতরে তার আইডেন্টিটি কনফার্ম না করতে পারে তাহলে অটোমেটিক ভোল্টটা মিথেন গ্যাসে ভরে যাবে, আর যারা ভেতরে থাকবে তারা একদম ঝলসে মরে যাবে। আর এই কারণেই আলভারো ছাড়া এই ভোল্টে আর কেউই ঢুকতে পারবে না। এদিকে বার্লিন ক্যান্ডেলাকেও নিজের টিমে ঢোকাতে চাইছিল, তাই সে ক্যান্ডেলার সাথেও
তার পেইন্টিং চুরির প্ল্যান শেয়ার করে। এই সময় ক্যামেরন তাকে ফোন করে জানায় সে জানতে পেরেছে চালের প্যাকেটের ভেতরে করে ইলিগাল কিছু স্মাগলিং করা হচ্ছে। যদিও চালের প্যাকেটগুলো কোথাও সরিয়ে নেওয়া হয়েছে, তাই সে ওগুলো আর খুঁজে পাচ্ছে না। তবে সে ডেকের বিভিন্ন জায়গার সাইজ এবং মেজারমেন্ট মেপে ধারণা করেছে কোথাও একটা সিক্রেট চেম্বার আছে। এখন তার শুধু ওই চেম্বারটাই খুঁজে দেখা বাকি। বার্লিন জানতো এই কাজটা করতে হলে জাহাজের ছিদ্র করা লাগবে। কাজটা খুবই রিস্কি, তাই সে ক্যামেরনকে কাজটা করতে বারণ করে। তবে ক্যামেরন কনফিডেন্স দেখায় সে পারবে। তখন বার্লিন রেগে যায় এবং বকাঝকা করে ফোন রেখে দেয়। অন্যদিকে ড্যামিয়ান প্রাসাদে ফিরে জোকের মাথায় আরও খানিকটা ড্রিঙ্কস করে ঘুমিয়ে যায়। ঘুম ভেঙে দেখে জেনোভেভা তার রুমে ছোট ছোট চিরকুটে ভালোবাসার মেসেজ ছড়িয়ে রেখেছে। ড্যামিয়ান কখনো এরকম মেসেজ পায়নি, তাই সেও এবার বেশ এক্সাইটমেন্ট ফিল করছিল। তো উঠে ফ্রেশ হয়ে সে টিমের সাথে যোগ দেয়। বার্লিন তখনও ক্যান্ডেলার সাথেই ছিল, তাই তাকে ফোনে কানেক্ট করে ড্যামিয়ান বলে আলভারোর ভোলটা গম্বুজ বা বরফের দেশে যেসব ইগলু ঘর বানানো হয় সেরকম শেপে বানানো। এটা টাইটেনিয়ামের তৈরি। এটার প্রথম দরজা খোলার জন্য পাসওয়ার্ড লাগে। ভেতরে ঢোকার পরে আলভারোর আইরিস স্ক্যান করা লাগে। যদি আইডেন্টিটি ফলস হয় তাহলে 10 সেকেন্ড পরে মিথেন গ্যাসের সিলিন্ডার লিক হয়ে ভেতরে আগুন ধরে যাবে। তাই ড্যামিয়ানের মতে ভেতরে ঢুকে চুরি করা অসম্ভব, কিন্তু তবুও বার্লিন বলে সে চুরি করবেই। আলভারোর এই সিকিউরিটিটা ব্রেক করার জন্য তারা যত রকমের পসিবিলিটি আছে সবগুলো অ্যানালাইসিস করে দেখবে। কেইলা একটা থিওরি বলে তারা সামহাও ভোল্টের ভেতরে অক্সিজেন শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, কারণ আগুন জ্বলতে অক্সিজেন লাগে। ভোল্টের অক্সিজেন ফুরিয়ে গেলে আগুন আপনা আপনি নিভে যাবে। তখন ড্যামিয়ান প্রশ্ন করে ভোল্টের ভেতরে আরেকটা চেম্বার আছে, সেটা তারা কিভাবে ভাঙবে? বার্লিন জানায় সায়েন্টিফিক্যালি সবকিছুই সম্ভব, তাদের আরও কিছু ইনফরমেশন দরকার, তাহলে তারা সেই উপায়ও পেয়ে যাবে। তাই সে আপাতত ড্যামিয়ানকে শান্ত হয়ে ভাবনা চিন্তা করতে বলে। তো ড্যামিয়ান ভোল্টের ভেতরের সম্ভাব্য অক্সিজেনের পরিমাণ ক্যালকুলেট করে। তার ক্যালকুলেশন অনুযায়ী ভোল্টের করিডরে প্রায় 45 সেকেন্ডের মতো আগুন জ্বলার সম্ভাবনা আছে। এই সময়ের ভেতরে আশা করা যায় সব অক্সিজেন ফুরিয়ে যাবে। কিন্তু টেনশনের ব্যাপার হলো ওই সময় ভেতরের টেম্পারেচার 1963 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। এরপরেও টেম্পারেচার 400 থেকে 600-র মধ্যেই স্টে করবে। তাই তাদের এমন স্যুট ম্যানেজ করতে হবে যেগুলোর এই পরিমাণ টেম্পারেচার সহ্য করার ক্ষমতা আছে। এদিকে বার্লিন একটা বারে ঢুকেছিল। সেখানে আচমকা তার সাথে ক্যামিলার দেখা হয়ে যায়। বলা চলে ক্যামিলাই তাকে ট্র্যাক করে এই পর্যন্ত চলে এসেছে। আসলে ক্যামিলার পলিগনাকের সাথে ডিভোর্সের পরে তারা দুজনে একসঙ্গে সিঙ্গাপুরে সময় কাটাতে যাবার কথা ছিল, কিন্তু মাঝখানে ডেমিয়ানকে কোম্পানি দিতে গিয়ে বার্লিনে সে শিডিউল মিস হয়ে যায়। যদিও সে বারটেন্ডারকে কিছু টাকা ঘুষ দিয়ে ক্যামিলার জন্য চিঠি পাঠিয়েছিল, কিন্তু ক্যামিলার কাছে সেই চিঠি পৌঁছায়নি। এই জন্য ক্যামিলাও বার্লিনকে ভুল বুঝেছিল। যদিও বার্লিন ক্যামিলার সাথে পরে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছে, তবে তাকে ট্রেস করতে পারেনি। যাই হোক, ক্যামিলা বার্লিনকে গান পয়েন্টে রেখে হোটেল রুমে নিয়ে যায় এবং কথা না রাখার কারণ জিজ্ঞেস করে। বার্লিনও তাকে পুরো ঘটনা এক্সপ্লেন করে সে কেন তার সাথে দেখা করতে পারেনি। তো এরপরে ক্যামিলা বার্লিনের কাছাকাছি আসার চেষ্টা করলে বার্লিন ক্যামিলাকে জানায় তার লাইফে এখন অন্য কেউ চলে এসেছে। ক্যামিলা বলে সেও এই ব্যাপারটা জানে, তবুও ক্যামিলা তাকে সিডিউসের চেষ্টা করে এবং অতীতের সুন্দর মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। এই সময় সেখানে ক্যান্ডেলা চলে আসে। ক্যান্ডেলা দুজনকে এভাবে দেখে ভুল বোঝে। যদিও বার্লিন স্বীকার করে প্যারিসে থাকাকালীন সময়ে ওদের প্রেম ছিল। ক্যান্ডেলার সাথে রিলেশন চলা অবস্থাতেও বার্লিনের এক্সের সাথে এক রুমে থাকাটা ক্যান্ডেলা মেনে নিতে পারছিল না, তাই সে ব্রেকআপ করে চলে যায়। এদিকে বোটে ড্যামিয়ানের সাথে জেনোভেভা দেখা করতে আসে। ড্যামিয়ান যথাসম্ভব ভদ্রতা বজায় রাখে এবং বলে সে জেনোভেভার সাথে রিলেশনে যেতে পারবে না। প্রফেশনের কাজের মধ্যে সে অ্যাফেয়ার ঢোকাতে পারবে না। দ্বিতীয়ত, ড্যামিয়ানের সংসার ভেঙে গিয়েছিল অবিশ্বাস এবং ধোকার কারণে। ড্যামিয়ানের স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া জড়িয়ে তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। তাই ড্যামিয়ান একইভাবে আলভারোকে ধোকা দিয়ে এরকম রিলেশনে যেতে চায় না। তবুও জেনোভেভা ড্যামিয়ানকে সিডিউসের চেষ্টা চালিয়ে যায়। তাকে কিস করতে গেলে ড্যামিয়ান আবারও তাকে রিজেক্ট করে। এতে জেনোভেভা অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন ড্যামিয়ান প্রপোজাল দেয় এখানকার ঝামেলা মিটে গেলে তারা দুজনে দূরে কোথাও চলে যাবে এবং নতুন করে জীবন শুরু করবে। তবে এবার জেনোভেভা বেঁকে বসে এবং বলে সে পরে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবে।
এদিকে বার্লিন, কেইলা, রয় এবং ব্রুস ফায়ার স্যুট পরে ডাকাতির জন্য রেডি হচ্ছিল। তারা নিজেদের কাছে পর্যাপ্ত গান এবং ম্যাগাজিন নিয়ে নেয়। তবে বার্লিনের মাথায় শুধুমাত্র ক্যান্ডেলার কথাই ঘুরপাক খাচ্ছিল। তাই বার্লিন বাকিদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে ক্যান্ডেলার খোঁজে চলে যায়। কেইলা, রয় আর ব্রুস ফেক আগুন লাগার নাটক সাজায়। এতে ফায়ার ব্রিগেডের লোকেরা আগুন নেভাতে চলে আসে। এই সুযোগে ওরা তিনজনে ফায়ার ব্রিগেডের গাড়িটা নিয়ে পালিয়ে যায়। এই গাড়ির ভেতরেই ফায়ার ব্রিগেডের দরকারি সব ইকুইপমেন্ট রয়েছে, যেগুলো তারা কাজে লাগাবে। অন্যদিকে বার্লিন লোকেশন খুঁজে ঠিক ক্যান্ডেলার কাছে পৌঁছে যায়। ক্যান্ডেলা তার পরিবারের অন্যদের সাথে একটা ক্ষেতে কাজ করছিল। বার্লিনকে দেখে সে চলে যেতে বলে, তবে বার্লিন জানায় সে যাবে না। বার্লিন ক্যান্ডেলাকে এক্সপ্লেন করে গতকাল ক্যামিলার সাথে তার উল্টাপাল্টা কিছু হয়নি। ক্যান্ডেলা না বুঝে তাকে ভুল বুঝেছে। ক্যান্ডেলাকে বিরক্ত করতে দেখে তার ফ্যামিলির লোকেরা বন্দুক বের করে, তবে বার্লিন ভয় না পেয়ে নিজেও গান বের করে। এরপর সে ক্যান্ডেলাকে বোঝায় সে ক্যান্ডেলাকে কতটা ভালোবাসে। সে ক্যান্ডেলাকে তার পকেটে হাত ঢুকাতে বললে ক্যান্ডেলা হাত ঢুকিয়ে দেখে সেখানে একটা ওয়েডিং রিং আছে। বার্লিন ক্যান্ডেলাকে বিয়ের প্রপোজাল দিলে ক্যান্ডেলা রাজি হয়ে যায় এবং তাদের ঝামেলাও মিটে যায়। বার্লিন ফিরে এসে আনন্দে নগ্ন হয়ে পাথরের ওপরে শুয়েছিল। এই সময় তার কাছে মানি হাইস্টের প্রফেসর আসে। তাকে এমন অদ্ভুতভাবে শুয়ে থাকতে দেখে প্রফেসর বলে এখানে ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে, কেউ দেখে ফেলতে পারে। বার্লিন জানায় কেউ আসবে না, কারণ আজকে সব টিকিট সে একাই কিনে নিয়েছে। বার্লিন পাথরের ওপরে নগ্ন এবং উপর হয়ে শুয়ে পাথরের পাওয়ার ফিল করছিল, যাতে সেও পাথরের মতো হতে পারে। তো প্রফেসর আশায় সে উঠে ড্রেস পরে নেয় এবং বলে সে বিয়ে করতে চলেছে। বিয়ের কথা শুনে প্রফেসর বিরক্ত হয়, কারণ এটা বার্লিনের চতুর্থ বিয়ে হতে চলেছে। তো অনেকদিন পরে দুই ভাইয়ের দেখা হওয়ায় তারা পার্টি করতে যায়। প্রফেসর বার্লিনের সাথে ব্যাংক অফ স্পেনে চুরির ব্যাপারে কথা বলতে এসেছিল, তবে বার্লিন জানায় সে আপাতত একটা পেন্টিং চুরির কাজ সামলাচ্ছে। বার্লিনের মুখে দ্য লেডি উইথ অ্যান এয়ারমাইন পেন্টিং চুরির কথা শুনে প্রফেসর অবাক হয়ে যায়। বার্লিন কিভাবে ওটা চুরি করবে? বার্লিন প্রফেসরকে স্কেচের মাধ্যমে পুরো প্ল্যানটা দেখালে মাস্টারমাইন্ড প্রফেসর পর্যন্ত মুগ্ধ হয়ে যায়। এদিকে ড্যামিয়ানের কাছে জেনোভেভা আবারও আসে এবং বলে সে কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। হতে পারে ততদিনে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। জেনোভেভা ড্যামিয়ানকে কিস করতে গেলে ড্যামিয়ান আবারও তাকে রিজেক্ট করে। এ সময় তাদের মান অভিমানের মাঝে আলভারো চলে আসে। নিজেকে সেফ করতে জেনোভেভা ড্যামিয়ানের ওপরে দোষ চাপিয়ে দিয়ে বলে ড্যামিয়ান তাকে জোর করে কিস করতে চাইছিল। এই বলে জেনোভেভা চলে যায়। আলভারো ঠান্ডা মাথায় ড্যামিয়ানকে জিজ্ঞেস করে সে সত্যি কিস করতে চাইছিল কিনা। ড্যামিয়ান জানায় এরকম কিছুই ঘটেনি। আলভারো ড্যামিয়ানের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে সত্যি বলছে। তবুও আলভারো ড্যামিয়ানকে থ্রেট দিয়ে বলে যদি সে কখনো জেনোভেভাকে টাচ করারও চেষ্টা করে তাহলে তাকে 6 ফুট মাটির নিচে জ্যান্ত পুঁতে দেবে। আলভারো থ্রেটের পরে ড্যামিয়ানের ইগো চরমভাবে হার্ট হয়, তাই সে এবার নিজের সম্ভ্রম ভেঙে জেনোভেভার রুমে গিয়ে তাকে কিস করে দেয়। অন্যদিকে ক্যামেরন বার্লিনের নির্দেশ অমান্য করে নিজের কেবিনের ভেতরে বসে জাহাজের মেঝে কেটে বেসমেন্টে ঢুকে পড়ে। সেখানে সে চাউলের প্যাকেটগুলো পেয়ে যায়। সে একটা প্যাকেট কাটতেই ঝরঝর করে ডায়মন্ড পড়তে থাকে। এই সময় ঝড়ের কারণে জাহাজটা দুলে ওঠে, এতে ডায়মন্ড বেশি পড়ে যায় এবং আওয়াজ হয়। উপরে থাকা ক্যাপ্টেন আওয়াজ শুনে ফেলে এবং বেসমেন্টের দিকে আসতে থাকে। ক্যামেরন দ্রুত ডায়মন্ডগুলো প্যাকেটে ভরে ফেলে। এছাড়া সে নিজের একটা মোবাইলও প্যাকেটের ভেতরে ভরে সেটা টেপ দিয়ে আটকে দেয়। এরপর নিজের কেবিনে ফিরে যায়। ক্যাপ্টেন বেসমেন্টে গিয়ে 2-3টা ডায়মন্ড পড়ে থাকতে দেখে বুঝে যায় কিছু একটা ঝামেলা আছে। সে প্যাকেট হাতড়ে একটা প্যাকেটে টেপ মারা দেখে ব্যাপারটা শিওর হয়ে যায়। ক্যামেরন ততক্ষণে বার্লিনের কাছে ডায়মন্ড এবং প্যাকেটের ফটো পাঠিয়ে দিয়েছিল। সে বার্লিনকে ঘটনাটা খুলে বলে। এছাড়া কাজটা করতে পেরে সে একটু ভাবও নেয়, কারণ ধরা পড়ার চান্স আছে দেখে বার্লিন ভরসা পাচ্ছিল না। তবে তার ভাব বেশিক্ষণ টিকে না, কারণ ক্যাপ্টেন তাকেই সন্দেহ করে এবং তাকে আটকে দেয়। কারণ ক্যাপ্টেন জেনে গেছে ক্যামেরন তাদের জাহাজের ক্রুকে বিষ দিয়ে অসুস্থ করে তার রিপ্লেসমেন্টে এখানে এসেছে। তো ক্যাপ্টেন ক্যামেরনের ফোন নিয়ে নেয় আর বুঝে যায় ক্যামেরন কোড নেম ইউজ করে তার টিমের সাথে যোগাযোগ করত। যদিও তার হাতে ফোন দেবার আগেই ক্যামেরন বাকি সব প্রমাণ ডিলিট করে দিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন অনেক চালাক, তাই সে বুঝে যায় ক্যামেরন কোনো চোরের গ্রুপের হয়ে কাজ করে। তাই সে ক্যামেরনকে বেসমেন্টে আটকে রাখে। ক্যামেরন তার লুকানো মোবাইল থেকে ইমার্জেন্সি নম্বরে ফোনে ট্রাই করে, তবে একদমই সিগন্যাল পায় না। একটু পরে ক্যাপ্টেন এবং আরেকজন স্টাফ এসে ক্যামেরনকে অনেক টর্চার করে, তবে সে মুখ খোলে না। তাই ওরা ক্যামেরনকে উত্তাল সমুদ্রের মাঝে ফেলে দেয়। অন্যদিকে বার্লিন ক্যামেরনের ইনফরমেশন নিয়ে টিমের বাকিদের কাছে ফিরে আসে। সে জানায় আলভারোর মেইন ইনকাম সোর্স হলো ডায়মন্ড স্মাগলিং।
তারা জাহাজে করে আফ্রিকান কোস্ট থেকে ডায়মন্ড স্মাগলিং করে নিয়ে আসে। এরপরে সেগুলো পলিশ করে বেশি দামে বিক্রি করে। আর এভাবেই আলভারো তার ভোল্টের টাকার পাহাড় গড়ে তুলেছে। তো বার্লিন বলে তারা আলভারোর টাকা তো চুরি করবেই, পাশাপাশি তার গ্যালারিতে যত পেন্টিং আছে সেগুলো চুরি করে নেবে। যদিও ভোল্টের টাকাই এত পরিমাণ যে তাদের পেন্টিংগুলো চুরির প্রয়োজনই নেই, তবুও মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তারা পেন্টিংগুলো চুরি করবে। তো তারা প্ল্যান এক্সিকিউট করতে লেগে পড়ে। ড্যামিয়ান জানায় ভোল্টের ভেতরে লাস্ট দরজায় কোনো হ্যান্ডেল, লক বা অন্য কিছুই নেই। আলভারো তাকে বলেছিল এটা ম্যাজিকের মতো খোলে। তবে কেইলা জিও রাডারের ডেটা চেক করে জানতে পেরেছে দরজার ছোট একটা ছিদ্র আছে, আর এই ছিদ্রটা হলো ইলেকট্রোম্যাগনেটিক কিছু দিয়ে বানানো। তখন ড্যামিয়ান জানায় সে আলভারোর চাবির গোছা দেখেছে, সেটাতে একটা চুম্বকের মতো চাবি রয়েছে, সেটা দিয়েই এই দরজা খোলা যাবে। তবে তার আগে আলভারোর কাছ থেকে চাবির গোছাটা চুরি করা লাগবে। বার্লিন এই কাজটা দেয় ক্যান্ডেলাকে, আর ক্যান্ডেলা খুবই নিখুঁতভাবে বার্লিনকে চাবির গোছা চুরি করে এনে দেয়। তবে এদিকে আলভারোর ক্রমশ বার্লিনদের ওপরে সন্দেহ বেড়ে যাচ্ছিল। তার উপরে সান্তোস তাকে আরও উস্কে দেয়। তাই সে ছুটে লাইব্রেরিতে চলে যায় এবং চিৎকার করে বলে দ্য লেডি উইথ অ্যান এরমাইন পেন্টিং চুরির আর 24 ঘন্টা বাকি। অথচ বার্লিন এখনও কোনো প্ল্যান শেয়ার করেনি। তো বার্লিন আলভারোকে এবার বোঝায় তারা কিভাবে পেন্টিং চুরি করবে। প্রথমে বার্লিন ট্রাকের লেআউট দেখিয়ে বলে এই ট্রাকে করেই পেন্টিংটা আনা হবে। এটার কন্টেইনার 35 মিলিমিটার সলিড স্টিল দিয়ে বানানো, তাই থার্মাল রেজার দিয়ে কাটতে গেলেও অন্তত 9 মিনিট লেগে যাবে। তাদের হাতে এত সময় নেই, তাই ওরা অন্য ট্রিক্স খাটাবে। কোনো ট্রাক রওনা দেবার 48 ঘন্টা আগে সেটাকে ভালোভাবে চেক করা হয় কোনো সমস্যা আছে কিনা। তাই তারা ওই সময়ে ট্রাকের চারপাশে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। এতে তারা অলরেডি জেনে গেছে ট্রাকের কন্টেইনারের পাসওয়ার্ড কি। তো এবার আলভারো জিজ্ঞেস করে তারা চুরি কিভাবে করবে। বার্লিন জানায় তারা ট্রিয়ানা ব্রিজের ওপরে চুরিটা করবে। এই কাজের জন্য তাদের 19টা গাড়ির প্রয়োজন ছিল। বার্লিনেরা নিজেরা তো কয়েকজন আছেই, বাকিদের সে ক্যান্ডেলার আত্মীয়দের মধ্য থেকে হায়ার করবে। তো বার্লিনের লোকেদের মোট 19টা গাড়ি ব্রিজে বিভিন্ন পজিশন নিয়ে নেবে। এতে ট্রাকটা ব্রিজে উঠলে সেটাকে তারা চারিদিক থেকে ঘিরে রাখবে। ট্রাক ব্রিজের মাঝখানে যেতেই তারা খেল শুরু করে দেবে। রয় একটা তরমুজের পিকআপ নিয়ে ট্রাকের আগে চলে যাবে। তখন কেইলা একটা ডিভাইস ইউজ করে রয়ের পিকআপের টায়ার ব্লাস্ট করবে। তখন রয় নিখুঁত হাতে পিকআপটা উল্টে ফেলে রাস্তার মাঝখানটা ব্লক করে দেবে। পেইন্টিংয়ের ট্রাকটা যেহেতু তার পেছনেই থাকবে, তাই সেটাও বাধ্য হয়ে ব্রেক চেপে থামিয়ে দেবে। ততক্ষণে বার্লিনদের অন্যান্য গাড়িগুলো একটার সাথে অন্যটা ধাক্কা মেরে পুরো ব্রিজ ব্লক করে দেবে। তাদের গাড়িতে এক ধরনের ডিভাইস রাখা থাকবে যেগুলো থেকে প্রচুর ধোঁয়া বের হয়। ধোঁয়ার মাধ্যমে তারা জায়গাটা ভরিয়ে ফেলবে। এরপরে তারা মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কয়েক জায়গায় ব্লাস্ট করবে। সবাই যখন ব্লাস্ট করা নিয়ে বিজি থাকবে, তখন তারা সবার আগে ট্রাকের সামনের 2 দরজার নকল বোমা সেট করে দেবে। যদিও সেগুলো দেখতে আসলের মতোই। তারা গার্ডদের প্রোফাইল আগেই ঘেটে রেখেছে। তারা জানে এই গার্ডেরা প্রাণের ভয়ে গাড়ি থেকে নামবে না, কারণ ওরা ভাববে ট্রাকের দরজা খুললেই বোমা ব্লাস্ট করবে। তো এই সুযোগে বার্লিন পাসওয়ার্ড দিয়ে কন্টেইনারটা খুলে আসল পেইন্টিংটা চুরি করে একটা নকল পেইন্টিং বসিয়ে রাখবে। ততক্ষণে ব্রুস ডেলিভারি ম্যান সেজে বাইক নিয়ে সেখানে চলে আসবে। তারা পেইন্টিংটা পিৎজা ডেলিভারি বক্সে ভরে নেবে। এরপরে ব্রুস সেটা নিয়ে কেটে পড়বে। কেউ সন্দেহ করবে না পিৎজার বক্সে বহুমূল্যের পেইন্টিং আছে। তবে বার্লিনদের প্ল্যান এখানেই শেষ না, বরং তারা এবার থার্মাল লেন্স দিয়ে কন্টেইনার কাটার নাটক করবে। যতক্ষণে পুলিশের সাইরেন শোনা যাবে, তারা ভয় পেয়ে পালানোর ভান করে কাজ অসমাপ্ত রেখেই চলে যাবে। এতে পুলিশ ভাববে ওরা চুরি করতে এসে ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। এরই মধ্যে তারা ফেক বোমাগুলো দেখতে পাবে, যদিও দেখতে সেগুলো আসলের মতোই। তাই বোম ডিসপোজাল ইউনিট এসে বোমা ডিসপোজ করতে করতে বার্লিনেরা সেফ জায়গায় চলে যাবে। শিওর হবার জন্য সিকিউরিটি টিম কন্টেনার খুলে দেখতে পাবে পেইন্টিংটা জায়গা মতোই আছে। পেইন্টিংয়ের ফ্রেমে কিছু বারকোডের স্টিকার মারা আছে। কেইলা সেটাও হুবহু কপি করে নকল পেইন্টিংয়ে ইউজ করেছে। তাছাড়া ওদের সফটওয়্যারের কিছু বাগের সুযোগ নিয়ে কেইলা সফটওয়্যারও কন্ট্রোল করবে। ফলে তাদের আর বোঝার উপায় থাকবে না এটা নকল পেইন্টিং। বার্লিনদের প্ল্যান শুনে আলভারো মুগ্ধ হয়ে যায়। তো বার্লিন তাকে সাজেশন দেয় পেইন্টিং চুরির পরে জানাজানি হলে সবার আগে আলভারোর ওপরে সন্দেহ আসবে। তাই চুরির সময় বার্লিন তাকে দূরে কোথাও চলে যেতে বলে এবং পরিচিত বন্ধুদের সাথে সময় কাটাতে বলে, যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে। বার্লিনের পরামর্শ মতো আলভারো সেটাই করে। এর ঘণ্টাখানেক পরে টিভিতে ট্রিয়ানা ব্রিজের ওপরে হওয়া অ্যাক্সিডেন্টের নিউজ শুনে আবেগে আলভারোর চোখ ছলছল করে ওঠে।
সে ধরেই নেয় বার্লিনেরা সফলভাবে পেন্টিংটা চুরি করে নিয়েছে। তাই বার্লিনদের ওপরে তার আর কোনো সন্দেহ থাকে না। তবে ঝামেলা একটা হয়ে যায় যখন বডিগার্ড স্যামুয়েল টাকা গুনতে গিয়ে টাকার ভেতরে থাকা ট্র্যাকার ডিভাইসটা দেখে ফেলে। মানে এই বান্ডিলটাই তো বার্লিনেরা এক্সচেঞ্জ করে দিয়েছিল। তবে কোনো এক কারণে স্যামুয়েল সব জেনে শুনেও বার্লিনদের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। এদিকে বার্লিনেরা এবার আলভারোর ভোল্টে টাকা চুরি করতে ঢোকে। ভেতরের আগুনের ধাপটা সামলানোর দায়িত্ব ছিল রয় এবং ব্রুসের। তারা ফায়ার স্যুট পরে রেডি হয়ে যায়। ভোল্টের নিচে মিথেন গ্যাসের সিলিন্ডার রয়েছে। যখনই ভেতরের স্ক্যানার আলভারোকে ডিটেক্ট করতে না পারবে তখনই মিথেন গ্যাস লিক হবে এবং আগুন ধরে যাবে। এই আগুন 40-50 সেকেন্ড ধরে জ্বলতে থাকবে। তবে তারা একটা ব্যাপারে শিওর ছিল না, একবার সিলিন্ডার খালি হয়ে যাবার পরে সেগুলো আবার অটোমেটিক ফুলফিল হয়ে যাবে কিনা। কারণ একবার হয়তো তারা আগুনের প্রকোপ থেকে বেঁচে যাবে, কিন্তু সেকেন্ড টাইমেও যদি সেম জিনিস ঘটে তাহলে ভেতরে যারা থাকবে মৃত্যু নিশ্চিত। তাই শেষ পর্যায়ে ব্রুস বলে সে এই রিস্কটা নিতে পারবে না। ভেতরে যাওয়া মানে অনেকটা সুইসাইড করা, তাই সে সাহস পাচ্ছিল না। বার্লিনও একবার বলে কাউকে ভেতরে যাবার দরকার নেই, কিন্তু রয় জেদ ধরে সে একাই ভেতরে যাবে। এরই মধ্যে কেইলা প্রথমে দরজার কোড ব্রেক করে ফেলে এবং দরজা খুলে যায়। তখন রয় ভেতরে ঢুকে যায়। তবে লাস্ট মুহূর্তে হঠাৎ কি হয়, যাব না বলে ব্রুসও ভেতরে চলে যায়। তারপরে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায় এবং 10 সেকেন্ডের ভেতরে আইডেন্টিটি কনফার্ম না হওয়ায় ভেতরে গ্যাস লিক হয়ে আগুন ধরে যায়। প্রথমে কিছু না হলেও কয়েক সেকেন্ড পর থেকেই দুজনেই গোংরাতে শুরু করে। বিশেষ করে ব্রুসের পায়ের একটা অংশের স্যুট ড্যামেজ হয়ে ঝলসে যায়। তাদের কাছে এক একটা সেকেন্ড এক এক যুগ বলে মনে হচ্ছিল। লাস্ট 5 সেকেন্ড আর তাদের কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। আগুন নিভে গেলে বার্লিন দরজা খুলতেই সে এবং কেইলা গ্যাসের একটা ধাক্কা খায়। এরপরে বার্লিন উঠে ভেতরে যায় ওদেরকে বাঁচানোর জন্য। রয়ের মাস্ক খোলার পরে দেখে সে বেঁচে আছে, কিন্তু এই সময় আবারও দরজা বন্ধ হয়ে যায় এবং 10 সেকেন্ডের ভেতরে আইডেন্টিটি কনফার্ম না হওয়ায় সবাই আতঙ্কে পড়ে যায়। এবার বুঝি তিনজনই শেষ। তবে সৌভাগ্যবশত সিলিন্ডার খালি হয়ে যাওয়ায় এবার আগুন ধরে না। তো রয় বেঁচে গেলেও ব্রুসের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। এক মুহূর্তের জন্য সবাই ধরেই নিয়েছিল ব্রুস মারা গেছে। তবে সবাইকে আনন্দের জোয়ারে ভাসিয়ে ব্রুস জেগে ওঠে। এরপরে তারা লাস্ট দরজাটা খুলেই দেখতে পায় ভেতরে টাকার পাহাড় জমানো আছে। অবশেষে তারা এত প্ল্যান প্রোগ্রামের পরে সমস্ত টাকা চুরি করে নিতে সক্ষম হয়। পরের দিন সকাল হতেই বার্লিনেরা সেভিয়া থেকে প্রায় 500 কিলোমিটার দূরে চলে যায়। ততক্ষণে আলভারো তার ভোল্টের চুরির ব্যাপারে জেনে যায় এবং স্যামুয়েলকে গালাগাল শুরু করে, কারণ সে স্যামুয়েলকেই এখানে দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিল। এরপরে আলভারো পাগলের মতো তার আর্ট গ্যালারিতে ছুটে যায় এবং দেখে সেখানে তার কালেক্টেড কোনো পেন্টিংই নেই। বার্লিনেরা টাকার সাথে সাথে তার সব পেন্টিংও নিয়ে চলে গেছে। তবে বার্লিন যেহেতু আলভারোর কাছ থেকে দ্য লেডি উইথ অ্যান এরমাইন পেন্টিং চুরির কাজ নিয়েছিল, তাই সে এই অরিজিনাল পেন্টিংটা আলভারোর জন্য রেখে গেছে। অন্তত এই পেন্টিংটা দেখে আলভারোর মন কিছুটা শান্ত হয়। এই সময় বার্লিন তাকে ফোন দিলে সে বলে টাকার ব্যাপারে তার কোনো যায় আসে না, বার্লিন যেন তার পেন্টিংগুলো ফেরত দেয়। তবে বার্লিন জানায় গ্যালারির ভেতরে সিসি ক্যামেরা আছে, সেটাতে সব রেকর্ড হচ্ছে। এটা দিয়ে তারা প্রমাণ করতে পারবে আলভারো এই দুনিয়ার সবচেয়ে বড় পেন্টিং চোর। এছাড়া আলভারোর জাহাজে ডায়মন্ড স্মাগলিং হয়, এই প্রমাণও তাদের কাছে আছে। এই জন্য বার্লিন আলভারোকে অফার দেয় দ্য লেডি উইথ অ্যান আর্মাইন পেন্টিংটা আলভারোর কাছে থাকবে। বিনিময়ে আলভারো তার জাহাজ এবং ডায়মন্ডগুলোও বার্লিনকে দিয়ে দেবে। তা না হলে সে এই ইনফরমেশনগুলো পুলিশকে দিলে আলভারোকে আজীবন জেলে থাকা লাগবে। কথাগুলো বলে বার্লিন ফোন রেখে দেয়। আলভারো তো এক শোকেই ছিল। এরই মধ্যে সান্তোস ছুটে এসে জেনোভেভার একটা লেটার দিয়ে বলে জেনোভেভার ড্যামিয়ানের সাথে পালিয়ে গেছে। এবার সব হারিয়ে আলভারো সম্পূর্ণ একা হয়ে যায়। সে রাগে ক্ষোভে কিছুক্ষণ ভাঙচুরের পরে প্রচণ্ড রকমের শান্ত হয়ে যায়। সান্তোস বার্লিনদের খুঁজে আনার জন্য অনুমতি চাইলে আলভারো বলে তার আর দরকার নেই, ওরা ওদের মতো থাকুক। সে সান্তোসকে রেস্ট নিতে বলে। এরপরে সে স্যামুয়েলকে বলে তাকে শুইয়ে দেবার জন্য। শোবার পরে আলভারো পেন্টিংটা তার চোখের সামনে এনে দিতে বলে। অবশেষে আলভারো আজ ভীষণ একা এবং ভীষণ ক্লান্ত। তবে তার এই দুর্দিনেও স্যামুয়েল তার সঙ্গ ছাড়ে না। আসল লয়ালিটি বোধহয় একেই বলে। যাই হোক, এদিকে সফল চুরির আনন্দে বার্লিনেরা আনন্দ করছিল, কিন্তু এই সময় টিভিতে ক্যামেরনের লাশ পাওয়ার নিউজটা শুনে তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রয়ের কাছেও একটা ভয়েস মেইল আসে। সেটা মৃত্যুর আগে বন্দি থাকা অবস্থায় ক্যামেরন পাঠিয়েছিল। ক্যামেরন লাইফের শেষ মুহূর্তের কথাগুলো রয়ের সাথে শেয়ার করেছে, আর মৃত্যুর আগে রয়ের সাথে করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছে। রয়ও কান্নায় ভেঙে পড়ে ক্যামেরনকে মনে মনে ক্ষমা করে দেয়।
আর এভাবেই কিছু পেতে গিয়ে কিছু হারানোর মধ্য দিয়েই তাদের গল্পটা শেষ হয়। যদিও বার্লিন একটা মহৎ কাজ করে, সেটা হলো আলভারো যেসব জায়গা থেকে পেইন্টিংগুলো চুরি করিয়েছিল পেইন্টিংগুলো সেসব জায়গায় ফিরিয়ে দেয়। এতে পেইন্টিংগুলো নিজস্ব জায়গায় মহিমান্বিত হয়ে ওঠে। সেই সাথে সিরিজটাও এখানেই শেষ হয়ে যায়। তবে একটা রিলেটেড ইনফরমেশন জানাই, বাস্তবের লিওনার্দো দা ভিঞ্চির দ্য লেডি উইথ অ্যান আর্মাইন পেইন্টিংটা 2016 সালের ডিসেম্বরে বিক্রি হয়েছিল মাত্র 100 মিলিয়ন ইউরোতে। পোল্যান্ড সরকার প্রিন্স জাটোরেস্কি ফাউন্ডেশন থেকে পেইন্টিংটা সহ পুরো আর্ট কালেকশন কিনে নেয়, যেটা নিয়ে ওই সময়ে অনেক সমালোচনা হয়েছিল, কারণ বিশেষজ্ঞদের মতে ওগুলোর বাজার মূল্য অন্তত 2 বিলিয়ন ইউরো হওয়ার কথা, তাই ওগুলো অবৈধভাবে বিক্রি হয়েছিল। পরবর্তীতে অবশ্য এত অল্প দামে বিক্রি করার প্রতিবাদস্বরূপ ফাউন্ডেশনের পরিচালক পরিষদের সবাই পদত্যাগ করে। যাই হোক বন্ধুরা, এটা শুধু চুরির গল্প না, বরং বিশ্বাস এবং মহত্বেরও গল্প। অসম্ভবকে হাজারো দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করে সম্ভব করার গল্প। এখান থেকে আমরা শিখতে পারি, যখন মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে, তখন আরও বেশি করে বিকল্প পথ খুঁজতে হবে। দৃঢ় সংকল্প থাকলে পথ আপনা আপনিই খুলে যায়। তো বন্ধুরা, বার্লিন এবং তার টিমের গল্পটি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।